personally it's an honor that Professor Arun Banerjee is here. So I first introduce him. Professor Banerjee earned his PhD from IISc Bangalore with precision atomic spectroscopy research recognized for part per billion accuracy. After completing his PhD, he spent 4 very productive years as a research scientist at General Electronics Global Research and Development Department of the US-based company General Electronics at Bangalore, India. There he established a high-precision optics laboratory focused on spectroscopy-assisted sensing for applications spanning security, pharmaceuticals, and healthcare. Since 2009, he has been a pillar of the Physical Sciences Department at IISER Kolkata, leading the Light Matter Lab, nurturing a strong publication and patent portfolio. At IISER Kolkata, he is also a co-founder of RISE Foundation that translates research into innovation by incubating startups. Apart from being a dedicated educator, he is a performing artist by actively engaging in theatre with the group Mukhos and by writing plays both in English and Bengali. By doing so, Professor Banerjee bridges the worlds of science and creativity both in the classroom and on stage. So please join me in welcoming Professor Banerjee with a warm round of applause. হ্যাঁ, তো এটাকে ঠিকঠাক রাখাটা ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে অনেকদিন ধরে আমি আসবো ভাবছিলাম। তো শুভজিৎ বলছে আমার এরকম অনুষ্ঠান, এরকম সব এরকম একটা সব ছেলেমেয়েরা বসে আছে, কথা শুনছে, এটা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কারণ ফাইনালি মনে হয় যে একসময় আমি এরকম ছিলাম, চলে গেল। তার থেকে বড় কথা হচ্ছে যে আমরা প্রচুর কাজ করি যেগুলো চারিদিকে থাকে, এবং সেগুলো নিয়ে অনেক পেপার লেখা হয়, অনেক সময় কাগজ পেপার চলে গেছে। মুশকিল হচ্ছে যে সেগুলো বাইরে খুব একটা যায় না, কিন্তু এবং যাতে সবচেয়ে জানার কথা অর্থাৎ কিনা যারা ভবিষ্যতে ওই ল্যাবে বা ওই রকম ল্যাব তৈরি করবে সেরকম মানুষদের কাছে, সেরকম স্টুডেন্টদের কাছে, এই বয়সী মানুষদের কাছে এগুলো চায়, এবং সেটা আমাদের কাছে। কারণ কোনোভাবে আমরা যারা এই আইজার ইত্যাদি বড় বড় জায়গায় সায়েন্স আছি, সেখানে বসে বিদ্যা এখন যে জিনিসটা বলি সেটা মানে ওরকম জেনারেলি সায়েন্স সম্পর্কে, সায়েন্স কেন, সায়েন্স কিভাবে আমাদের বেঁচে থাকার মধ্যে ওতপ্রোতভাবে বেরিয়ে আছে, সেই ধারণাটা ক্রিয়াটা খুব প্রয়োজন। এবং যেটা আমি বলছিলাম যে IIT Kharagpur, IISc Bangalore,
পড়াই যাচ্ছে স্টিমুলেটিং ক্যারিয়ার আউট অফ ইন্টেলেকচুয়াল এন্টারপ্রাইজ বাই নার্চারিং কিউরিওসিটি অ্যান্ড এক্সপেরিমেন্টেশন। বয়স হলে বেশ একটা অনুযায়ী অনেকটা হয়ে যায়। তো কিন্তু যেটা বলতে চাইছি বেসিক্যালি হচ্ছে যে বিদ্যা চর্চা একটা জিনিস, একটা একটা লাইফস্টাইল। বিজ্ঞান চর্চা একটা পেশা অবশ্যই, কিন্তু সেই পেশা থেকে কি পাওয়া যেতে পারে, এবং আমি নিজে বিজ্ঞান চর্চা তো করে থাকি, আমি নিজে কিভাবে আমার প্রয়োগটা করবো সেটা আমাকে ক্লিয়ার করতে চাই, এবং এই বিজ্ঞান চর্চা করে কি আনন্দ পাওয়া যায়, অর্থ কিভাবে পাওয়া যায়, কারণ আর্থিকতা নিজে টাকা পাবে না, এই দুটো একটা সংমিশ্রণ কি হতে পারে সেটা আমি একটু আভাস করি। কারণ এখনকার দিনে তুমি অনেক বন্ধু বান্ধবদের দেখবে তারা বিশাল বড় বড় গাড়ি চালায়, হ্যাঁ, অনেক ভেকেশনে সব বিদেশ টিদেশ যায়, হনলুলুতে হয়তো হানিমুন করতে যায়, অনেক কিছুই করে, কিন্তু তারা কি আসলে খুব একটা আনন্দে আছে? আনন্দ মানে কি, অতটা ফিলোসফি হতে চাই না, কিন্তু আমি আমি কিভাবে এই রাস্তাটায় এলাম সেই জায়গাটা আমি একটু বলতে চাই, এবং তার সঙ্গে আমার ল্যাবে যেটা হয় সেটাও বলতে চাই কিছুটা, খুব মানে মানে একটা জাস্ট গ্লিমস, যে জিনিসটা ইনফ্যাক্ট রঞ্জিত দা যেগুলো বলছিলেন, ওই ছোট ছোট পদার্থ, লাইট ম্যাটার ইন্টারাকশন, আলো দিয়ে এই যে ধূলি কণা, কণার প্রেসক্রিপশন, তুমি একটা জিনিস বললেন সেটা আমার মনে লাগলো বেশি, আমি দেখাবো একটু পরে। তো এইখানে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আমি অন্তত এখানে একজনকে চিনি এখানে উপস্থিত, যে এইটার মধ্যে যে মানি ভার্সেস হ্যাপিনেসের ব্যাপারটা, সে বেশ ইন্টারেস্টিং একটা ট্রেড অফ করে এইটার দিকে হয়তো বেশি ঝুঁকেছে। তারপর তো আমি পরে বলবো, একদম শেষে এসে বলবো। তো এবার যেটা বলছিলাম যে মানি থাকতেই পারে, খুব ভালো জিনিস, তাতে অনেক কিছু করা যায়, কিন্তু মানি থাকলে অনেক সময় যেটা হয় না, যে আমার মতো বয়সে পৌঁছে বা একটু আগেই হয়তো মনে হয় প্রত্যেকটা দিন আরেকটা দিনের জেরক্স করতে। আমি একদিন উঠলাম সকালবেলা, হয়তো এখন তো আর বাজার টাজার কেউ যায় না, টিমকি সব মানে এই বাজার চলে আসে, সেটা করলাম। তারপর আমি অফিস গেলাম, অফিসও হয়তো যাই না, ওয়ার্ক ফ্রম হোম করলাম। কি করলাম, ওই কম্পিউটার করলাম, করে গেলাম সারাদিন, তারপর লাঞ্চ খেলাম, তারপর আবার কিছু কুটকুট করলাম, তারপর বিকেলে হয়তো ক্লাবে গেলাম, তারপর সন্ধ্যা সিনেমা দেখলাম, তারপর হয়তো আরো কিছু করলাম, ঘুমিয়ে পড়লাম, পরের দিন সকালবেলা আবার এটাই করে গেলাম। কিছুদিন পরে মনে হতে পারে যে আমি কি করছি, কেন করছি, কিছুটা মানে এবার তার কারণ খুঁজে পাওয়া যেতে পারে, যে এই তো কত গরিব, আমার কত পয়সা, সার্চ করে চাইলে বিদেশ চলে যাবে, ঠিক আছে, বিদেশে গিয়ে আমি একটা কাজ করবো, যাই হোক। তো এবার সেটা আছে, কিন্তু এবার এই যে আর অন্যদিকে আছে, আমি এখনো বলতে পারি, আমি ইভেন দুদিন আগে আমি ক্লাস পড়াতে একটা কোর্স করে আমি 5 বার পড়েছি। সেটা পড়াতে গিয়ে আমি নতুন ভাবে বুঝলাম যে তোমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জানো তো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ লাইট, এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়েভলেন্থের সঙ্গে এটা ইনভার্স প্রপোর্শন, কত ওয়েভলেন্থ বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে, এটা যে কেন, সেটা একটা ইন্টারেস্টিং মানে সহজভাবে বোঝা, এটা জাস্ট আমার যারা ছাত্র তার সঙ্গে একটু আলোচনা করতে গিয়ে ব্যাপারটা বেরিয়ে গেল। সৃজনশীলতা এবং অর্থ অনেক সময় ইউনিভার্সাল প্রপোর্শন। হ্যাঁ, তো যাই হোক, এমনি বলাতে ঠিকই হচ্ছিল, এটা হাতে আবার একটা ধরা আছে, ঠিক আছে, চলুন। তো এবার আমার ছোট করে একটু বলে এই একটা দিয়ে রাখলাম আর কি, বোর্ড চন্দ্রিকা। তো এবার এই ল্যাবটা আমার, একে তো চেনা যাচ্ছে হয়তো, আমার ল্যাবে এসেছিল আজ থেকে বোধহয় 13 বছর আগে, নাকি 12, 14, 13। তো ও হ্যাঁ, আমার ল্যাবে এসেছিল 11 বছর, আইসারে ঢুকেছিল 12 বছর আগে। তো এও অনেক কিছু করেছে। এইটা ল্যাবের ছবিতে, এইগুলো যেগুলো দেখছো না, এগুলো হচ্ছে ছোট্ট এই এটা পড়া যাচ্ছে 3 মাইক্রন। মাইক্রন মানে কত? মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার মানে কত মিটার?
10⁻⁶, আচ্ছা এবার এটা 3 মাইক্রোমিটার। আচ্ছা একটা এখানে বলতে পারবে তো যে মাইক্রোমিটার সাইজের যে একটা জিনিস মানে মোটামুটি মানে মাইক্রোমিটার মানে ওরকম বলছি না, কিন্তু আমি রেঞ্জে কি জিনিস এই মুহূর্তে ঘরের মধ্যে আছে যেটা তুমি দেখবে? এগুলো দেখতে পাচ্ছ, ভালো, এটা চাই, ভালো ভাই চায় না, খুব খুশি হলাম আমি। তো যাই হোক, একটা জিনিস যেটা এখানে প্রভূত পরিমাণে আছে, আমরা দেখতে পাচ্ছ ভালো করে, ধুলো ওরকম না, মানে একদম সুন্দর করে আছে। মাইক্রন ওই লেন্থ স্কেল, মিটার লেন্থ স্কেল বলছি, লেন্থ স্কেল ওই মাইক্রন লেভেলের লেন্থ স্কেল যেটা এখানে প্রচুর পরিমাণে আছে। কি 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 10 মাইক্রন, 100 মাইক্রন, 2 মাইক্রন, 500 মাইক্রন, মিলিমিটার চলে গেল। মাথার চুল, আরে ভেরি গুড, মাথার চুল কত থিকনেস, দাদা দেখো না, থিকনেস কত মাইক্রন সাইজ, আরে মাইক্রন সাইজ হলে 1 থেকে 999 হতে পারে, 10 to 100 এর মধ্যে। হ্যাঁ, 10 to 100, মোটামুটি 100, এর মানে সেটা একদম চলে যাবে, ঠিক আছে। 100 মাইক্রনের নিচে গেলে 30-40 মাইক্রন পরে আর কোনো চোখে দেখা যায় না, আমাদের ভিজুয়াল রেজোলিউশন অনেকটা কতটা ভালো নয়। এটা যেখানে বলছি সেটা 3 মাইক্রন। এবং তুমি ধরে দেখতে পাচ্ছ যে এই জিনিসটা ঘুরছে, ডিএর বলে এই যে পৃথিবীর মধ্যে যখন রোটেট করছে আবার রিভলভ করছে, এটা কিন্তু আলো দিয়ে হচ্ছে। এই যে মালার মতো জিনিস তৈরি হচ্ছে, এগুলো এখানে থাকবে 1 মাইক্রন, এটাও আলো দিয়ে হচ্ছে। তা আমরা যেগুলো কাজ করি সেটা হচ্ছে অপটিক্যাল ডিভিশন, অর্থাৎ আলোর চিমটে দেখেছো তো, চিমটে দিয়ে বায়োল্যাবের প্রিপারেশন করা হয়। হ্যাঁ, আমরা আলো দিয়ে চিমটে তৈরি করি, মানে আলোটাকে ফোকাস করা হয় খুব একদম সূক্ষ্ম একটা স্পটে, সেটা থেকে সব ওই স্পটটাতে যদি জলের মধ্যে ফেলা হয়, সেখানে যারা ঘিরে বেড়াচ্ছে ছোট ছোট ক্ষুদ্র পদার্থগুলো, তারা খুব করে সেই আলো স্পটের মধ্যে একটা গর্তের মধ্যে যেন তৈরি হয়, সেই গর্তের মধ্যে ঢুকে যায়, ঠিক আছে। তো এবার আমরা যে কাজগুলো করি সেগুলো খুব কঠিন, বেশ কঠিন জটিল ব্যাপার। এইটা খুব মজার কাজ, এটা আমি একটু বলবো, যার নাম মাইক্রোবাবল লিথোগ্রাফি। এটা বড় বড় কথা। লিথোগ্রাফি কি কেউ জানে? লিথোগ্রাফি, প্রথম লিথোগ্রাফি কি হয়েছিল? হ্যাঁ, লিথোগ্রাফি মানে বেসিক্যালি যে প্রিন্টিং প্রেস, সেটা প্রথম গুটেনবার্গ করেছিলেন মাইনসে, জার্মানি, বাইবেল 15th সেঞ্চুরি, 14 সামথিং এ, 1480 না কত সময়, ওইটা প্রথম লিথোগ্রাফি। সেই প্রিন্টিং প্রেস যখন অ্যামস্টারডাম যদি যাও, তাহলে ওখানে বিখ্যাত পেইন্টার রুবেন্সের বাড়ি আছে, সেখানে অ্যাকচুয়ালি একটা প্রিন্টিং প্রেস আছে ওই সময়কার, গুটেনবার্গের সময়কার, ঠিক আছে। তো আমরা করি হচ্ছে এখন লিথোগ্রাফি বিরাট কদমে এগিয়ে গেছে, এখন ছোট ছোট ক্ষুদ্র সার্কিট, মানে যেগুলো কি দেখতেই পাবে না, মাইক্রো লিথোগ্রাফি, সেগুলো আলো দিয়ে করা হয়, ইলেকট্রন দিয়ে করা হয়, অনেক কিছু করা হয়। আমরা কি দিয়ে করি জানো তো? আমরা বুদ দিয়ে করি, বাবল, আমরা বাবল দিয়ে লিখতে পারি। যেটা লেখা আছে আইজার, এটা বাবল দিয়ে লেখা, এটা আমি বলবো। কিন্তু আগে আমি বলি যে আমি যে বাবল দিয়ে লিখছি সেটা আমি কি করে হঠাৎ হলো কি করে, আমি তো বলে দিই। আমি জীবনে কোনোদিন ফার্স্ট হইনি, না ক্লাস 2 তে হয়েছিলাম, ক্লাস 2 তে ফার্স্ট হয়েছিলাম। তারপর আর মনে আছে, কারণ আমাকে মেডেল দিয়েছিল, ওইটা মনে আছে। সবাই রোতে বসেছিলাম স্কুলে, আমাকে প্রথম বসিয়েছিল, আমি আর মেডেল দিয়েছিলাম। জীবনে কোনোদিন ফার্স্ট হইনি। আমি একবার একটা সেকেন্ড হয়েছিলাম একবার, আর একবার 9 এ থার্ড হয়েছিলাম, কারণ যে থার্ড হওয়ার কথা সে একটা পরীক্ষা মিস করে গেছে, আসতো পরীক্ষা মিস হয়ে গিয়ে তাও সে বেটা আমার সঙ্গে জয়েন্ট থার্ড হয়েছে, অবস্থাটা ভালো। ওই প্রথাগত 80, 90, 100 নম্বর আমি জয়েন্ট ডাইরেক্ট পাইনি, চেষ্টা করছি, সেটা হলো কথা। কিন্তু আমি, কারণ আমার জীবনে ব্রত ছিল আমি ইঞ্জিনিয়ার কিছুতেই হব, কেন ইঞ্জিনিয়ার হবো না? কারণ আমার বাবা, মামা, কাকা, যা ওদিক থেকে দেখছি মানে ডিপ টু ইঞ্জিনিয়ার, সবাই ইঞ্জিনিয়ার, আমি হব না, আমি ইঞ্জিনিয়ার হবো না। এবার ডাক্তার গেলেও সেটা বাবারে, ডাক্তার মানে সে মোটামুটি দেখতাম, মোটামুটি 10টা 11টার সময় ফোন আসবে, ডাক্তারবাবু আসুন, মোটামুটি লাইন দিয়ে বসে আছে, আমার মনে হয় যন্ত্র হয়ে যাবো একটা, আমি যন্ত্র কেন হবো? এবার আমি যদি ইঞ্জিনিয়ার না হই, ডাক্তার না হই, তাহলে আমি কি হবো? এটা কি বাড়বে?
যদি আমি ডাক্তার, এই বাবা হঠাৎ কথাটা পাল্টে গেল, ডাক্তার ইঞ্জিনিয়ার না হই তাহলে আমি কি হবো? এবার দেখা গেল যে আমি সায়েন্স টাইন্স করতে ভালো লাগে, তার মধ্যে কেমিস্ট্রিটা একটু চাপের লাগতো, সবারই অনেক সময় লাগে। তো এবার ফিজিক্সটা দেখলাম বেশ খারাপ না, ওটা দেখে বেশ ভালো, অনেক কিছু বোঝা টোঝা যায়। এবার আমার ছোটবেলা থেকেই তারা দেখতে খুব ভালো লাগতো, আকাশে দারুণ ব্যাপার। এবং এখনো আমার মন খারাপ করে আমি তারা দেখি, কারণ আমার ওটা আমাকে বুঝিয়ে দেয় যে আমি নিজে কতটা অকিঞ্চিত কর, so completely and absolutely trivial, আমার সমস্ত যে দুঃখ কষ্ট হাসি whatever, this does not matter in the context of the universe. এবং আজকালকার দিনে তো মেন্টাল হেলথ নিয়ে বিরাট একটা প্রবলেম হচ্ছে সব দিকে। তো আমি একটা যেটা আমার মনে হয় তার একটা বড় কারণ হচ্ছে সেলফ অবসেশন। আমরা নিজেদের নিয়ে বড্ড বেশি ব্যস্ত, এবং ওই জায়গাটাতে আমার সবাইকে তোমাকে বলতে পারে ট্রাই করে দেখতে পারো। মন খারাপ হলে এখন উপর দিকে তাকিও, মেঘ থাকলে অসুবিধে, কিন্তু সবসময় তো মেঘ থাকে না। যদি দেখতে পারো তাহলে মনে রাখবে ওই তারাটাও তোমাকে দেখছে, কিন্তু তুমি যে তারাটাকে দেখছো সেটা হয়তো 1 লক্ষ বছর আগেকার তারা। হ্যাঁ, সো দেয়ার আর থিংস হুইচ ম্যাটার মোর দ্যান মি, এবং সেটা আমি করতাম। কিন্তু আমার মনে হতো জানতে এই তারাগুলো কি করে হলো, কোথায় হলো, কেন হলো। আমি চাইতাম অ্যাস্ট্রোফিজিক্স পড়তে, এবার সেটা হলো না, অন্য ব্যাপার। এবার যেটা হলো এইসব ফিজিক্স পড়বো ঠিক হলো। তো এবার আমি ভাবলাম এবার ইকোনমিক্স প্রায় পড়ে ফেলেছিলাম। বাই চান্স আমার যে মেন্টর ছিল তার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়ে গেছিল, সে আমাকে বললো তুমি ফিজিক্স না পড়ে ইকোনমিক্স পড়ছো? এই বাবা ভুল হয়ে গেছে। আমি ফিজিক্স আবার নিয়ে নিলাম, হয়ে গেল, থ্যাঙ্কফুলি পেয়ে গেছিলাম। যাই হোক, তো তারপর যেটা হয় বিএসসি করলে এমএসসি করতে হয়, তারপর পিএইচডি করতে হয়। যদিও ওই সময় আমাদের জেনারেলি, আমি তো একটা বড় স্কুলে পড়তাম কলকাতায়, সেখানে জেনারেলি ধারণা ছিল যে ফিজিক্স পড়লে, এসব জেনারেল সাবজেক্ট পড়লে এগরোল বেচতে হবে, ও ছাড়া কিছু করা যায় না। এগরোল ছাড়া এই জেনারেল সায়েন্স করে কোনো লাভ নেই, জেনারেল লাইনে গিয়ে তো এগরোল। এবার সেটা আমি করছি না, দেখাই যাচ্ছে। এবং আমাদের সময় 200 জনের ওপর ক্লাস 12 পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে 2টি সায়েন্টিস্ট হয়েছে, আমি একজন এবং আরেকজন যে সে আমাদের মধ্যে নেই, বোঝা যাচ্ছে কত। যাই হোক, তো এবার আমাকে কিন্তু যারা বলতো এগরোল বেচতে হবে, তাদের মধ্যে অনেকে মাঝে ফোন করে বলিস তোর কি মজা না, তুই রোজ রোজ কিরকম দেখছি, মাঝে মাঝে আমাদের ফেসবুকে দেখছিস, পেপার বেরোচ্ছে, স্টুডেন্ট বেরোচ্ছে, কাগজে আবার তো তুই লিখছিস, তোকে নিয়েও লিখছে। আমার এই ব্যবসাটা প্রচুর কোটি টাকা আছে, কিন্তু আমার না কিরকম বোর লাগে, মাথা চুলকে বলে, ফোনে বলছে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি মাথা চুলকাচ্ছে। যাই হোক, তো সেই জায়গাটাতে যেটা আমি বলছি, আমার জীবনের ব্রতটা বেসিক্যালি ছিল যে আমি চেষ্টা করবো বোর না হতে। এবার বোর না হওয়ার জন্য একটা যেটা হচ্ছে, আমি এই যে জীবনে আমি একটি জিনিস শিখেছি, মানে একদম ফর্মালি শিখেছি, সেটা হচ্ছে ফিজিক্স। কারণ ওই যে বস্তুটি ওটা আমি দেখেছি, ওটার জন্য ফিজিক্সের ভাষা হচ্ছে ম্যাথ, ল্যাঙ্গুয়েজ। ম্যাথ নিয়ে অনেকের চাপ থাকে, কিন্তু ম্যাথকে প্রথমত মনে রাখতে হবে একটা ভাষা, ওটা একটা মোস্ট লজিক্যাল ল্যাঙ্গুয়েজ দ্যাট হ্যাজ বিন ইনভেন্টেড বাই হিউম্যানিটি টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং। হ্যাঁ, তো এবার ওই জিনিসটা ট্রেনিং না হলে ওটা সম্ভব না। আমি আরো জীবনে অনেক কিছু করে থাকি, সেগুলো আমি জীবনে কোনোদিন শিখিনি, কিন্তু ফিজিক্সটা শিখেছি এবং আমি খুব খুশি যে আমি ফিজিক্সটা শিখেছি। কারণ ওইটা না শিখলে আমি যে মানুষটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হতো না, সেটা আমি জানি। এবার ব্যাপার হলো যে আমি তারপর পিএইচডি করলাম, তারপর ফরিদ যেরকম বললো, আমি অ্যাকচুয়ালি বিদেশে যাইনি, আমি হচ্ছি যাকে বলে একেবারে প্রতীয়মান মেড ইন ইন্ডিয়া। ঠিক আছে, আমি জীবনের মধ্যে বিদেশে যাবো, আমি সব পিএইচডি এখানে, বিএসসি এমএসসি সব কিছু এখানে, তারপরে পোস্ট ডক করতে যাইনি বিদেশে। আমি সাফল্যে ম্যাক্সিমাম থেকে যে পিএইচডির সময় 6 মাস গেছিলাম একবার বিদেশে, সেটা আমি এক্সচেঞ্জ প্রোগ্রামে, ওই 6 মাস আমার খুব ভালো লেগেছিল জার্মানিতে। ওইটা ছাড়া আমি কোনোদিন বিদেশে মানে 10 দিনের বেশি থাকিনি। আমি বেশ খুশি তার জন্য, আমার এখন দেশে যেতে ভালো লাগে না। আমি দেশে যা পাই রাত্রি 1টার সময় ডিউটি তোমার কেউ দেবে না, চেষ্টা করতে হবে, খুবই খুব কঠিন ব্যাপার, অত সহজে মানুষ পাওয়া যাবে না বাইকে করে 1টার সময় ঘুরে বেড়াবে। হ্যাঁ, যাই হোক, তবে যেটা হলো আমি জেনারেলি জিতেছি, আমি যেটা জেনারেলি যে ওই একবার ইন্ডাস্ট্রিতে ঢুকে গেলে, ইন্ডাস্ট্রি থেকে একাডেমিয়া ফেরাটা একটু জটিল, মানে একাডেমিয়া থেকে অনেকে ইন্ডাস্ট্রি যায়, কিন্তু ইন্ডাস্ট্রি থেকে ফেরত আসাটা একটু জটিল, কারণ ইন্ডাস্ট্রির যে নজরটা সেটা একটু আলাদা। আমাকে একজন ম্যানেজার জিজ্ঞেস করেছিল যে আপনি পেপার কেন দেবেন, তুমি কি পাগল, মানে পেপার দিয়ে তো পৃথিবীর সবাই সব কিছু জেনে যাবে, তুমি একটা জিনিস আবিষ্কার করেছো সে সব জেনে যাবে। মানে পেটেন্ট করো, পেটেন্টের পেপারের তফাৎ কেউ জানে? তফাৎ কি পেটেন্টের পেপারের? হ্যাঁ,
কি পেটেন্ট মানে মালিক আপনি আর পেপার মনে করতে যে কেউ স্টাডি করতে পারে। পেটেন্ট মানে কি? পেটেন্ট মানে রিসার্চের অধিকার একমাত্র আপনার কাছে যে ওই রিসার্চ নিয়ে গিয়ে কাছাকাছি পেটেন্ট মানে বেসিক্যালি আমি একটা কিছু আবিষ্কার করেছি বা কিছু একটা বার করেছি, সেটা আমি আমাকে না জানিয়ে বা আমাকে পয়সা না দিয়ে তুমি ব্যবহার করতে পারবে না। আর পেপারটার উল্টোটা, আমি সারা দুনিয়াকে জানিয়ে দিলাম যে আমি কি করেছিলাম। কিন্তু এবার যদি ব্যবসা করতে যাই তাহলে সব জানিয়ে দেবো, তারপর তো আমার পাশের বাড়ির লোক সেটা দিয়ে মেরে রাস্তায় বসতে হবে, এবং এটা একটা পাশের ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে যে মানুষের মানে জেনারেল উন্নতি, মানুষের ডেভেলপমেন্ট, সিভিলাইজেশন পেটেন্ট করে কিন্তু হবে না। কারণ জ্ঞান যদি মুক্ত না হয় তাহলে মানুষ এক জায়গা দিয়ে পড়ে থাকবে। যাই হোক, সেই পিএইচডি সব জায়গায় করে আমি আইজারে ঢুকতে পেরেছিলাম। তার একটা বড় কারণ হচ্ছে আমি জিতে অ্যাকচুয়ালি বেশ ভালো ভালো কাজ আমার ধারণা করা গেছিল। কারণ আমার একটা ব্যাপার হচ্ছে যে আমি সব জায়গাতেই না শূন্য ঘর থেকে শুরু করেছি। আমি এখানে পিএইচডি করতে গেছিলাম, আমার গাইড আমার 6 মাস আগে জয়েন করেছিলেন, এবং যে ল্যাবটা ছিল সেটা প্রায় ধ্বংস করে দিয়ে নতুন একটা ল্যাব আমরা বানাই। আমি তো প্রায় 4 বছর ধরে সেই ল্যাব বানাতে চলে গেছিলাম। তারপর জিতে যখন ঢুকলাম আমাকে একটা খালি ঘর দিয়ে বলে দেওয়া হলো, ভাই এখানে একটা অফিস ল্যাব তৈরি করতে হবে। এবার আইজার 2009-এ আমি ঢুকেছিলাম, 2006-এ আইজার গুলো তৈরি হয়। ওই সময় অপটিক্সের লোকের ডিসপ্যারেট দরকার ছিল। আমাকে কথা হলো, ভাই আমাদের ল্যাবে কোনো অপটিক্স এক্সপেরিমেন্ট নেই, কিছু নেই, তৈরি করতে হবে। তো সেই শুরু। এবার ল্যাব আমার প্রথমে একটা দোতলার ঘর দিয়ে বললো, না এটা তোমার ল্যাব। তার 15 দিন পরে বললো, না ভাই এখানে হবে না, একতলায় যাও। একতলায় গেলাম, তারপর সেখান থেকে আবার একটা করে দিলাম। সেটা 10 বছর না 7 বছর পর নতুন বিল্ডিং এ চলে গেলাম। তার 5 বছর পর ফাইনালি আমি এখন যেখানে আছি সেখানে এসেছি। সব জায়গায় খালি খালি ঘর, প্রত্যেকটা সব মালপত্র করি। কিন্তু ওই শেখাটা মারাত্মক হয়। কারণ প্রত্যেকবার যখন শেষ থেকে একদম শূন্য থেকে শুরু করি, তখন যে হাতে কলমে করার যে মজাটা, সেটা কিন্তু অনবদ্য। হ্যাঁ, আচ্ছা এগোই। কেন চুজ সায়েন্স? এটা আমি বললাম। ক্রিয়েটিভিটি অলরেডি বলে দিয়েছি। এরকম একটা জিনিস যেখানে আমি প্রত্যেকদিন নতুন কিছু শিখবো এবং আগের দিনটা পরের দিনের কার্বন কপি হবে না, এরকম কঠিন আছে। রিওয়ার্ডস, ইন্টেলেকচুয়াল, মেটেরিয়াল। আমি যখন জিইতে কাজ করতাম তখন আমি খুব মাইনে পেতাম। আমি যখন আইজারে ঢুকি আমার মাইনেটা 1/4 হয়ে। কিন্তু আমি যখন জিইতে কাজ করতাম, জেনারেল ইলেকট্রিক, বিরাট কোম্পানি, হয়তো সবাই হয়তো শুনে থাকতে পারো, এডিসন যে কোম্পানি তৈরি করেছিল সেটা হচ্ছে জেনারেল ইলেকট্রিক। হ্যাঁ, জেনারেল ইলেকট্রিক সাথে আমি কাজ করতাম, তখন আমি জেনারেল ইলেকট্রিকের বাইরে কেউ চিনত না। থিয়েটার অন্য ব্যাপার, কিন্তু কেউ চিনত না। এখন আমাকে অ্যাকচুয়ালি কিন্তু নিউজ চ্যানেলরা ফোন করে বলেন, আচ্ছা এই বিষয়ে আপনার কি মতামত? সুতরাং এটা একটা ব্যাপার। হ্যাঁ, এটা বিজ্ঞান করি, বিজ্ঞান সফলভাবে করতে পেরেছি বলেই কিন্তু হচ্ছে। এবং আজকালকার দিনে এটাও বলতে পারি আমি, তুমি যদি পাবলিক মানে গভর্নমেন্ট ইনস্টিটিউশনস ইফ ইউ আর সায়েন্টিস্ট, দ্য স্যালারিজ আর কোয়াইট গুড। হ্যাঁ, মানে ফাইনালি অর্থ তুমি যখন নেবে, অর্থ অনেক জোগাড় করলে, তারপর যখন শেষের ঘন্টিটা বাজবে তখন তোমরা ব্যাংক কি করে থাকবে না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। সঙ্গে কিছু যাবে না। ফাইনালি এটা খুব বড় ব্যাপার, বিরাট ব্যাপার। আমরা অ্যাকচুয়ালি একটা ডায়াগনস্টিক চিপ কি জানো? কোভিড কারকার হয়েছে, তাদের কারকার হয়নি। ভাই হয়নি, এটা হতে পারে না, অ্যাসিম্পটোটিক। টেস্ট করলে হয়তো পাওয়া যায়নি, কিন্তু এবারে কারোর কোভিড হয়নি আমি বিশ্বাস করছি না, হয়তো সিমটম দেখা যায়নি। কোভিড টেস্ট করার জন্য কেউ র্যাট কিট ইউজ করেছো? র্যাট কিট, ওই নাকের মধ্যে সব করে দুটো দাগ, একটা দাগ মানে হয়নি, দুটো দাগ মানে হয়েছে। ওই জিনিসটা আমরা তৈরি করার চেষ্টা করছি সিমিলার। মানে আমি একটা জিনিস করছি যেটা মানুষের কাজে লাগবে। একটা ঘটনা বলতে পারি, আমি আমার একজন বন্ধুর সঙ্গে আড্ডা মারছিলাম কলকাতাতে। তখন আমাদের একটা নতুন কাজ, একটু দেখালাম, ওই পার্টিটা ঘুরছে দেখালাম, ওইটা তখন সদ্য হয়েছে। এবার সে খুবই এগুলোতে কিউরিয়াস আর কি, প্রচন্ড সব উত্তেজনা। আমি তাকে বোঝাতে গেছি, বোঝানোর সময় সে কিন্তু কিছু জানে না। সে ফিজিক্স পড়েছিল বিএসসির সময়, তারপর 30 বছর ধরে আউট অফ আছে। আমি তাকে বলতে গিয়ে তো আমার হঠাৎ মনে হলো, আরে ভাই এই বস্তুটা কেন ঘুরছে এই মুহূর্তে কলকাতা শহরে, সমগ্র কলকাতা থেকে হয়তো পশ্চিমবঙ্গের মধ্যে, হয়তো ভারতের মধ্যে, আমি
আমার স্টুডেন্ট আর আমার যে যার সঙ্গে আমি কাজ করি তারা ছাড়া কিনতে হবে। ভাবা যায় তিনজন মানুষ, আমরা তিনজন জানি, আর এই কোটি 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 লোক তারা কিছু জানে না। এটা কত বড় আনন্দ যে আমি একটা জিনিস করতে পেরেছি যেটা আমি এবার আমি মানুষকে পেপার লিখে সবাই জানতে পারি, তারা কেউ পড়বে না আমি জানি, কিন্তু যদি পড়ে তাহলে তারা জানতে পারবে। কিন্তু এই ফিলিংটা মারাত্মক যে আমি একটা একটু জানি যেটা ভাই কেউ জানে না। এই আনন্দটা তুমি যতই ব্যাংকে কাজ করো আর বিরাট বিরাট রিচার্জ করো আর কোটি কোটি টাকা মাইনে পাও, ভাই খুব চান্স পাও। ইঞ্জিনিয়ারিং 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 এক্ষুনি আস্তে আস্তে সকালবেলা গাড়িতে পড়ছিলাম, ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় শত্রু কি তুমি বলতে পারবে? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 40 থেকে 50% যারা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বেরোচ্ছে চাকরি পাচ্ছে না ভাই। এবং জাস্ট বলছিলাম সত্য সত্য যে আগামী 2030-এর মধ্যে 18 কোটি চাকরি হয়তো এআই তৈরি করবে, কিন্তু 9 কোটি চাকরি খেয়েও নেবে। এবার ভারতে কত তৈরি হবে আর কত খাবে সেটা আমি বলতে পারছি না। টিসিএস কিছুদিন আগে বিরাট লে অফ করেছে। হ্যাঁ, যেটা প্রয়োজন, যেটা যেটা আমি বলতে চাইছি, ওই বাধা গতে গেলে কিন্তু একদম মুশকিল আছে, বড় রকমের মুশকিল আছে। যেটা দরকার সেটা হচ্ছে এইটা, চিন্তা করতে পারার শক্তি। Because if you can think, there are hundreds and thousands of avenues by which you can earn money. Very creative avenues. কিন্তু ওই গভর্নমেন্ট চাকরি পাবো, গভর্নমেন্ট চাকরি সাফল্যের দেশে হয়তো 10,000 আছে, যারা অ্যাপ্লাই করছে হয়তো 1 কোটি। হ্যাঁ, সুতরাং ওইভাবে চলবে না। ইউ হ্যাভ টু বি ডিফারেন্ট। এখন গাদা গাদা পয়সা আছে স্টার্ট আপে, গভর্নমেন্ট দিতে চাইছে, আমাদের কাছে ডেটা আছে, 900 কোটি টাকা দিয়েছে, খরচ করতে পেরেছে টিএসটি 300 কোটি টাকা। গভর্নমেন্ট বলছে ভাই 600 কোটি টাকা কি হলো? বললো নেবার লোক কই। সুতরাং যদি তোমার কাছে কোনো কিছু আইডিয়া থাকে, সলিউশন থাকে, মানুষকে হেল্প করতে পারা, যাও গিয়ে স্টার্ট আপ করো। এই সময় স্টার্ট আপের, এটা স্টার্ট আপের যুগ। আর স্টার্ট আপ করতে গিয়ে ফেল করবো এটা বাজে কথা, কারণ স্টার্ট আপ করতে গিয়ে তুমি যা শিখবে তোমাকে কোম্পানিতে লুফে নেবে। তাই এই বললাম কি করে সায়েন্টিস্ট হবে, জিনিসপত্র দেখবে। ওই যে পাখিরা অনেকটা একটা যুথবদ্ধ পাখিরা যখন ফেরে, কেন তারা তীরের মতো হয়? তখন মনে হচ্ছে যে বকেরা ফেরে অনেক এক, যদি দেখে থাকো এক গাদা সন্ধ্যাবেলা মিলে ফিরছে পাখিরা, কেন তারা তখন তীরের মতো শেপ হয়? অনেক কিছু চতুর্দিকে অনেক কিছু দেখতে পাবে। কোয়েশ্চেন, ডু নট টেক এনিথিং ফর গ্রান্টেড। এই যে আমি বললাম রিফ্লেকটিভ ইন্ডেক্স ওয়েভলেন্থের সঙ্গে কেন কমে, এটা জিজ্ঞেস করতে হবে। শরীরকে জিজ্ঞেস করবে, শরীর বলতে না পারলে বলে যাও ভাবুন কেন করেন, কেন বলতে পারছেন না। প্রশ্ন করাটা স্টুপিড নয়, প্রশ্ন না করাটা স্টুপিড। এবং যে মাস্টার মশাই করে যায় একদম প্রশ্ন করবে চোখ বেশি পাকা, তো সে মাস্টার কি বোঝা যাচ্ছে? এনিওয়ে, এখন কিন্তু মাস্টার মশাই হচ্ছে কম্পিউটারে, গুগল ইজ দেয়ার, ইউটিউব ইজ দেয়ার, সমস্ত জায়গা থেকে। ক্রুশিয়াল হচ্ছে তুমি যদি কিউরিয়াস না হও তাহলে জীবনে ক্রিয়েটিভ কোনোদিন হতেই পারবে না। এবং ক্রিয়েটিভ যদি না হও, যেটা বললাম, একটা দিন আর একটা দিনের চেয়ে আসবে। হ্যাঁ, 40 বছর পর মনে হবে আরে ভাই কি হচ্ছে। ফিজিক্স অনবদ্য একটা সাবজেক্ট, যেখানে থিওরিটিশিয়ান এক্সপেরিমেন্টালিস্ট দুটো আলাদা ক্যাটাগরি হয়। হ্যাঁ, একদল লোক খালি অঙ্ক ভাষাটাকে ইউজ করে, কম্পিউটার চালিয়ে কাজ করে, আর আমাদের মতো লোকেরা খেটে খায়। কিন্তু যদিও এটা বলতে পারি যে এক্সপেরিমেন্ট যদি করতে হয় তাহলে থিওরিটা কিন্তু জানতে হবে। ইউ নিড টু নো দ্য থিওরি। কারণ আমার কাছে এক্সপেরিমেন্ট জানতে আমি বেশি পয়েন্ট করি, কারণ তাদের নেসেসারিলি থিওরি সিমুলেশন সব জানতে হয়। থিওরিটিশিয়ানদের এক্সপেরিমেন্ট না জানলেও চলে, যদিও এখনকার দিনে সেটা আর হচ্ছে না। ঠিক আছে, এইবারে কি কোথায় কোথায় জায়গা আছে ফিজিক্সিস্ট তুমি হও। আমি এটা, অনেকেই বলে যে চাকরি নেই, কিছু নেই, স্কোপ কম ইত্যাদি। আমি বলছি যদি ভালো এক্সপেরিমেন্টালিস্ট হও, যদি ভালো পেপার ছাপো, তোমার এই দেশে চাকরি হবেই, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তার কারণ there are many private colleges, there are many technical universities, of course there are IITs, নতুন IIT দিয়েছে, আইজার্স আছে, সবকিছু আছে। If you have confidence in yourself, if you have done good work, if you believe, you will get a job.
বিকজ এবং প্রাইভেট রিসার্চে প্রচুর কিন্তু ইনভেস্টমেন্ট আস্তে আস্তে বাড়ছে। 1 লক্ষ কোটি টাকা গভর্নমেন্ট দিয়েছে প্রাইভেট রিসার্চকে, প্রাইভেট কর্পোরেটকে, টু ফান্ড তাদের, জানো কি, নট টু ফান্ড দেয়ার ওন প্রোডাক্টস, টু ফান্ড স্টার্টআপস। 1 লক্ষ কোটি 5 বছরে প্রাইভেট সেক্টরকে দেওয়া হয়েছে টু ফান্ড স্টার্টআপস। সেটা কম টাকা নয়। এগুলো অনেক জায়গা যেগুলো আছে, টিআইএফআর, কন্ডেন্স ম্যাটার একটা হয়তো তোমরা জানতেও পারো, সলিড স্টেট ফিজিক্স যেটা আমরা বলি, এই ইনস্টিটিউটগুলো সবই ইনস্টিটিউট, কন্ডেন্স ম্যাটারটা মোটামুটি সারা ভারতে সাংঘাতিকভাবে আছে। কিন্তু অপটিক্স যেটা আমি করি, বেশ কিছু ইনস্টিটিউট, টিআইএফআর, টাটা ইনস্টিটিউট ফান্ডামেন্টাল রিসার্চ, সাবধানা, আইজার, আইআইসি, আইআইটি ইত্যাদি। দিস ইজ স্পেস টেকনোলজি, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স, এগুলো মানে আমি মোটামুটি ভারতে আপাতত টপ নচই প্রায় 20 থেকে 22টা ইনস্টিটিউট আছে, এবং তার সঙ্গে প্রাইভেট কলেজ, তোমার সেন্ট্রাল ইউনিভার্সিটি ইত্যাদি মিলিয়ে there are enough jobs, যেটা মুশকিল হয়ে যায়, there are not enough qualified people। কারণ লোকে ফাঁকিবাজি মেরে পিএইচডি করতে চায়, ভালো করে শেখে না ইত্যাদি। তুমি যদি ভালো করে শেখো, তুমি যদি অ্যাকচুয়ালি মানে যেটা আমি আমার যেটা আরেকটা যেটা আমার বক্তব্য ফিজিক্সও আছে সায়েন্সি, সেটা হচ্ছে আচ্ছা চাকরিটাকে একবার দেখে নিই যেটা হতে পারে, যেটা আমার মনে হয় প্রয়োজন। কারণ এই ফিজিক্স পড়ে দড়ি বেচা এটা বাজে কথা, একদম ননসেন্স। মেনি থিংস আর দেয়ার, ফ্যাকাল্টি যেটা বললাম যথেষ্ট ভালো ভালো মাইনে তো আছে, কিন্তু এবার সায়েন্টিস্ট পজিশন আছে ডিআরডিওতে, অনেকগুলো ডিআরডিও আছে, 52টা ল্যাব, ডিএই আছে, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক ফিজিক্স, ইসরোতে বেশ কিছু জায়গা। ইসরোতে এখন সবাই তো স্পেস জানে, চন্দ্রযান, গগনযান, নিজের থেকে মহাকাশে, ইসরো একটা বিরাট হট জায়গা, রাইট? এবং ইসরোর রিক্রুটমেন্ট যথেষ্ট ভালোভাবে হয়, এমএসসি করলেই হয়। ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ যেটা বলছিলাম, ইভেন আমি যখন জার্মানিতে ছিলাম, আমি 2000 কথা বলছি, ওই সময়ে আমাদের ল্যাবে মিটিং হতো বুধবার করে, সেখানে যিনি বস মানে পিআই মানে অ্যাডভাইজার গাইড, সেই গাইড একবার সবার আলোচনা হচ্ছে, বলছে হ্যাঁ না আমার তোমাদের তথ্য নিয়ে এসেছি। কি তথ্য? বলছে যে ব্যাংকে, জার্মানির ব্যাংক 2000 সাল বলছে, কারা সবচেয়ে হায়ার হয় বলো, কাদের সবচেয়ে বেশি চাকরি পায়? সবাই বলে কম্পিউটার 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 কম্পিউটার, বলে হ্যাঁ ঠিক আছে। 2 নম্বর কে বললো, কেউ বললো মেকানিক্যাল, বললো মেকানিক্যাল, তারপর বললো কেউ তখন এআইটিআই হয়নি, লোকে মনে হলো হ্যাঁ যারা অ্যাকাউন্টেন্সি করে তারা, না কমার্স পড়ে যারা, না তাহলে কে কে বাকি রইল? তোরা কি করিস? আমরা ফিজিক্স করি। ফিজিসিস্টরা জার্মানিতে নাম্বার 2 ব্যাংকে চাকরি পাওয়াতে। কারণ তুমি যদি স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স করো, যেটা সুমজিৎ খুব ভালো জানে, ওই জিনিসগুলোই ফাইনালি ব্যাংকে মারাত্মকভাবে, ব্যাংকে, স্টক মার্কেটে সাংঘাতিকভাবে লাগে, যেখানে তুমি অ্যাকচুয়ালি বলে দিতে পারো যে একটা স্টকের দাম যদি এখন এরকম হয়, তাহলে আগামী 5 দিনের মধ্যে সেটার দাম কত হতে পারে। বাড়ি বসে বসে মানুষ 1 কোটি টাকা রোজগার করে এরকম লোক নিচ্ছে, বুঝতে পারছো? অনেক কিছুই আছে। আচ্ছা, যেটা আমি বলছি সবচাইতে প্রয়োজন হচ্ছে সায়েন্টিফিক মেথডটা বোঝা। সায়েন্টিফিক মেথডের 5খানা স্টেপ আছে। আমি প্রথমে একটা জিনিস অবজার্ভ করব, মানে দেখব, তারপরে সেটাকে মানে ধরো আমি একটা জিনিস দেখলাম, একটা কোনো ফেনোমেনন হচ্ছে, যা খুশি, ইনফ্যাক্ট আমি বলতে পারি আমার, ধরো তোমার বাড়ি ইলেকট্রিক বিলটা খুব বেশি আসছে, ঠিক আছে? এবার তোমাকে বলতে হবে যে কি ইলেকট্রিক বিল বেশি এলো, এবার তোমাকে ভাবতে হবে যে কোয়েশ্চেনটা হলো কেন এলো। এবার তোমার হাইপোথিসিস হচ্ছে, হাইপোথিসিস মানে তুমি একটা থিওরি দেবে এই কারণে বেশি হতে পারে। ধরো তুমি লক্ষ্য করছো, ঠিক আছে একটা কারণ হতে পারে যে বাড়ির শতকরা কেউ যাওয়ার, আজকালকার নিয়ম ছিল তো সেটা করেই থাকে যে পাখা কেউ নিতে হয় না, আর ঘর থেকে বেরিয়ে গেলে পাখাটাকে নিতে পারবে না, সে ঠিক আছে পাখা নেওয়াচ্ছে না, সেটা তুমি ধরে ধরে আরম্ভ করলো যে যায় সবাই বাড়িতে যাওয়ার, ঘর থেকে বেরোনো মাত্রই পাখি না নেওয়ার, পাখা না নেওয়ালে 100 টাকা ফাইন, কেউ দেবে না, কিন্তু এরকম একটা করলে, কিন্তু পাখা না নেওয়ালে কি খুব বেশি কিছু বিল হবে? আরো দেখতে লাগবে। তারপর তুমি হয়তো আবিষ্কার করলে যে বাড়ির কলগুলো সমস্ত লিক করছে, খুব বাজেভাবে লিক করছে। আরে ভাই কল লিক করছে, এটা হতে পারে যে কল লিক করছে বলে আমার ট্যাঙ্কের জল তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, সেজন্য আমাকে বারবার পাম্প চালাতে হচ্ছে। আচ্ছা, এবার এক্সপেরিমেন্ট কি করবে? এক্সপেরিমেন্ট আমি সব পুরো কল সারিয়ে দেবো। ধরো প্লাম্বারকে দেখলাম সমস্ত বাড়ির 20টা কল আছে সব সারিয়ে দেবো, এক্সপেরিমেন্ট। তারপরে অ্যানালিসিস হচ্ছে পরের মাসে ইলেকট্রিকের বিল দিলে, আরে ভাই 200 টাকা কমে গেছে। তার মানে তোমার কনক্লুশন হলো হ্যাঁ এইটার পেছনে ছিল ভাই এই কলগুলো খারাপ, পাম্প চালাতে হতো, এই জন্য আমার ইলেকট্রিকের বিলটা বেশি আসে। খুব বড় একটা এক্সাম্পল দিলাম।
কিন্তু এইভাবেই সাইন্টিফিক মেথড কাজ করে। একটা দিস ইজ ভেরি ওয়েল ডকুমেন্টেড এই ছোটা জিনিস। Any problem that you find that you do not understand, this is the route you go through. ঠিক আছে? আচ্ছা, প্রেডিকশন এটা ফাইনাল ক্রুশিয়াল। প্রেডিকশনটা এক্ষেত্রে হবে যে কল টাইপ করতে হবে, কিন্তু যারা আবহাওয়া করে ক্লাইমেট, তারা কিন্তু কি করে বলে দেয় যে আগামী বিশেষ স্মার্টফোনে অ্যাপগুলো বলে না যে আর 8 ঘন্টার মধ্যে ঝড় আসতে চলেছে, কি করে বলে জানা আছে কারণ? হ্যাঁ, জানা আছে কিভাবে বলে? প্রত্যেকে বলে, তার কারণ তাদের কাছে শয়ে বছর চর্চা না, বহুত লং টাইমের ডেটা আছে, এবং সেই ডেটাটা তারা পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালিসিস করে তারা প্রেডিকশনটা এমন লেভেলে চলে যায়, এবং তারা কনস্ট্যান্টলি এখনকার নতুন ডেটা নেয় করে তারা অ্যাকচুয়ালি বলতে পারে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে আগামী 8 ঘন্টা, আগামী 1 দিন, আগামী 2 দিন, আগামী 6 মাসের মধ্যে কিরকম বেড়ে যেতে পারে। কিন্তু সেটা কিন্তু পুরোপুরি এই মেথডটা ফলো করে। অবজারভেশনটা আমাদের যতদিন ধরে meteorological officers have taken actually recorded data বহুদিন আগে। ওকে, আর যেটা আমি বললাম যেটা ক্রুশিয়াল, জীবনের সমস্ত ফিল্ডে দিস ইজ ইউজফুল। দিস ইজ নট জাস্ট সায়েন্স অফ ফিজিক্স। যা তুমি জীবনে করবে, ওই ইলেকট্রিকের কল ছড়ানো ওটা তো ফিজিক্স নয়, কিন্তু জীবনে কাজে লাগবে, কারণ ফাইনালি ইউ হ্যাভ টু বি আ সলিউশন প্রোভাইডার। তখনই জীবনে আনন্দ আছে বেঁচে, ইফ ইউ ক্যান প্রোভাইড সলিউশনস। স্ট্যান্ডার্ড পাথ নতুন কিছু নেই, এইটা খুব ক্রুশিয়াল। যারা পিএইচডি করতেই ভাবে যে বিদেশ ছাড়া পিএইচডি করা যাবে না, আমি তো বললাম আমি মেড ইন ইন্ডিয়া, কিন্তু তার সঙ্গে আমি খুব তুচ্ছ মানুষ, কিন্তু আমি একটা ডেটা আমি তোমাকে বলতে পারি। ভাটনাগর অ্যাওয়ার্ড সম্পর্কে কেউ শুনেছে? ভাটনাগর অ্যাওয়ার্ড কেউ জানে? ভাটনাগর অ্যাওয়ার্ড হচ্ছে মোটামুটি এখানকার নোবেল প্রাইজ বলা যাবে না, ওটা খুব তুচ্ছ হয়ে যাবে, কিন্তু বেসিক্যালি সর্বোচ্চ অ্যাওয়ার্ড টু সায়েন্টিস্ট। 45 বছর আগে বয়স সত্যি গভর্নমেন্ট দেয়, হ্যাঁ, সেই প্রাইজটা সায়েন্সের প্রতিটা ক্ষেত্রে দেওয়া হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, কেমিক্যাল সবই দেওয়া হয়। এইটা হচ্ছে তালিকা। 21 জন এই যে ভাটনাগর অ্যাওয়ার্ডি লাস্ট 10 বছরে 12 জন এক্সপেরিমেন্টালিস্ট, 11 জনের পিএইচডি ভারতে। তার একটা কারণ আছে, কারণ ভারতে পিএইচডি করার সুবিধে, মানে যেটা সুবিধা হচ্ছে অনেক মাথা খুঁজতে হয়, কিন্তু তার সঙ্গে এটাও জানতে হয় যে এখানকার আসল অবস্থাটা কি। আমার যদি একটা যন্ত্র ভেঙে দেয়, সব তো ইম্পোর্টেড, তার ওইসব মেড ইন্ডিয়া করে কিছু হচ্ছে না, সমস্ত ইম্পোর্টেড। ওইটা সারানোর জন্য আমার 80 বছর লাগবে। আমার যদি একটা লেজার উড়ে যায়, আমার যদি একটা পাম্প খারাপ হয়ে যায়, প্রথমত না আছে টাকা আমার কেনার জন্য, না আছে সময়। সুতরাং আমাকে মারাত্মক কেয়ারফুলি কাজ করতে হবে এবং সবসময় ইনোভেটিভ হতে হবে। যদি কিছু খারাপ হয়ে যায়, আমি নতুন কি প্রবলেম করবো। এবার যে বিদেশে একদম নতুন সব স্ট্যানফোর্ড আর ওই সব জায়গায় গিয়ে পিএইচডি করে এসেছে, তারা এখানে এসে বলে ভাই কি হচ্ছে, আমি একটা অর্ডার করবো, একটা ফোন তুলে বলবো ভাই আমার আই ওয়ান্ট দিস থিং, 5 লাখ টাকা কি দাও, বলে কি আপনি পাগল, যার আগে ইন্ডিয়ান করুন। সেই কিনতে তার 5 মাস লাগবে, 6 মাস লাগবে, 1 বছর লাগবে। প্রচুর লোককে আমি চিনি সায়েন্টিস্ট আমাদের সময় আইআইসিতে, তারা বিদেশ থেকে এসে জয়েন করেছে, 2 বছরের মধ্যে ব্যাক টু প্যাভিলিয়ন টিকতে পারেনি। ঠিক আছে, সুতরাং এটা ক্রুশিয়াল। ভারতের থেকে যথেষ্ট ভালো কাজ করা যায় এবং যথেষ্ট সফল করা যায়। এবার এটা ফাইনালি আমি বলবো, this is what to me science is: humanity plus creativity plus contribution plus satisfaction। সবই প্রায় বলে দিয়েছি, কিন্তু যেটা ক্রুশিয়াল হচ্ছে সৃজনে তুমি নিবদ্ধ থাকবে, তুমি মানে you will be immersed in creativity and that will take care of most things in life. জীবনে ওরকম দুঃখ পাওয়া, হতাশ হওয়া, ফ্রাস্ট্রেটেড হওয়া, if you remain creative, ফ্রাস্ট্রেটেড হওয়াটা আনলাইক। ওকে, এবং এইটা মানে এই যে লাস্ট টাইমটা সারপ্রাইজেস এন্ড ডিসকভারিজ, এইটাই আমি আমার জার্নিতে এবার যেটা করেছি সেটুকু বলতে চাই। আমি যেটা করি, যেটা বলেছিলাম, কি বলেছিলাম, অপটিক্যাল টুইজার্স, আলোর চিমটে কি ধরা যায়? এই বস্তুটা কি কেউ জানেন? ডিএনএ কে চিমটে দিয়ে ধরা যায়? ডিএনএ সাইজ কি? হ্যাঁ কি? এক্সাক্ট নাম্বার বলে দিল, আমিও জানতাম না। ন্যানোমিটার, অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে কত? 10⁻⁻10 মিটার, তাই তো? সেটা কিন্তু দেখতেই পাওয়া যাবে। এবার ব্যাপারটা হচ্ছে আমি এটা পারবো না, এটা পারবো। এটা কি? এটা আলো একটা দেখা যাচ্ছে ফোকাস করা,
এটা একটা ছোট্ট, যেরকম আমি দেখালাম 1 মাইক্রনের একটা পার্টিকেল, সেটা দিয়ে আমি একটা একটা বেসিক্যালি এটাকে একটা এমন জিনিস দিয়ে এটাকে আমি কোট করব, এটার চারপাশে আমি এটাকে কোটিং করে দেবো যেটাতে ডিএনএটা আটকে যাবে। তারপরে আমি আলো দিয়ে এটাকে টানবো আর ও আরামসে বিভিন্ন যা ভাবে আমি করতে চাইবো সেটাই সে করবে। ব্যাপারটা কিরকম বলো তো? এই খেলাটা কেউ জানে? গলফ মানে কি, একটা গর্ত আছে রাস্তায়, আমি রাস্তা না মাঠে, সেখানে একটা ব্যাট দিয়ে মারতে হয়, ভীষণ কঠিন খেলা। তুমি ভাবো কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা, মাঠের ওখানে গর্ত আছে, ওইখানে ব্যাট দিয়ে বল মেরে মধ্যে করতে হবে, খুব কঠিন খেলা। সেখানে আবার মানে বাংকার আছে, জল আছে, অনেক কিছু আছে। বল একবার কত বল যে জলের মধ্যে পড়ে যায়, মানে কিছু লোক ব্যবসা করে খায়, ওই বল বল পরে জলের মধ্যে, সেগুলো তুলে আনে, সেগুলো আবার বেচে, এরকম চলে। হ্যাঁ, তো এবার এইটা যেমন দেখা যাচ্ছে খুব কায়দা করে আস্তে করে মারবে, টুক করে পড়ে গেল জলের মধ্যে, এই সরি এই জলের মধ্যে নয়, গর্তের মধ্যে। এটাও প্রায় তাই। এখানে দেখো আমি কফি দিয়েছি। হ্যাঁ দেখেছি, কফি কফি খাওয়ার এখন মুড নেই। এটা দেখা গেল এরকম হলো, টাক পড়ে গেল, আরেকবার চালাবো, ওই একটা পার্টিকেল আছে, এই পড়ে গেল, এটা সুমলিত করেছিল। এই আমার একটা পার্টিকেল 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 টাক করে পড়ে গেল। কি আছে ওইখানে? আলো ফোকাস করা আছে। মাইক্রোস্কোপের অবজেক্টিভ, মাইক্রোস্কোপ সবাই দেখেছে? মাইক্রোস্কোপের অবজেক্টিভ জানো তো? 100, যেটা ম্যাগনিফাইং গ্লাস টাইপ, মানে অনেকটা ইয়ে করে দেয়, মানে একটা বস্তুর সাইজ বাড়িয়ে দেয়, অবজেক্টিভ লেন্স। এইটা যেটা আমরা ইউজ করছি সেটা 100 গুণ সাইজ বাড়ায়, 100x 100x অবজেক্টিভ। ওকে, এবার কিভাবে হয় এটা একটু মানে আমি এটা গল্পের মতো করেই বলছি। তো ধরে নাও আমার লাইটটা, লেজার বিম, যেটা লেজার বিমের যে ইন্টেন্সিটিটা, এটা কি সাদা আলোর মতো? কেউ জানে? সাদা আলোর মতো নয়। লেজার বিমে যে লেজারটা আমি মারছি, এই লেজার দেখা যাচ্ছে, এটার মাঝখানটা প্রচন্ড তীব্র, আর ধারে না এরকম ভাবে কমে যায়, এটাকে বলে গাউসিয়ান। এই জায়গাটা খুব স্ট্রং, তারপরে কমে যায়। এবার ধরে নাও আমার এবার গাউসিয়ানটা এই মানে অর্থাৎ এই যে দেয়ালে যে জায়গাটা, সেটা এইভাবে যাচ্ছে, আর এখান থেকে দেয়ালে যে আলোটা যাচ্ছে, রশ্মিটা, হ্যাঁ, সেটা এইভাবে যায়। এবার ধরো নাও আমি একটা ছোট পার্টিকেল নিয়েছি, পার্টিকেল যেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, পার্টিকেলটা জলে ভাসছে, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জলের চাইতে বেশি। এবার কি হচ্ছে, আমি ধরে নিচ্ছি এখানে রে আছে, হ্যাঁ, এবার যেখানটা আমি ধরে নিচ্ছি যে যেখানটা ইন্টেন্সিটি বেশি, সেখানে রেটা বেশি হয়ে আছে, মানে রেটা স্ট্রং। এবার কি হচ্ছে, এটা রিফ্র্যাকশন কেউ বোঝে? বলে তো, আলোটা এইভাবে বেঁকবে, এর মধ্যে দিয়ে গিয়ে মাঝখানে রেটা এইভাবে বেঁকবে, করে ফাইনালি এইভাবে বেঁকে আসবে, আর যেটা ধারে রেটা সেটা উল্টোভাবে বেঁকবে। এবার ভাবো আমার এই বলটা আলোটাকে এইভাবে দেখাচ্ছে, এই নিউটনের তৃতীয় ল কি? তার মানে আলো, তার মানে পার্টিকেলটা আলোকে এইদিকে ঘোরাচ্ছে, মানে আলো পার্টিকেল কোন দিকে ঘোরাবে? উল্টো দিকে ঘোরাবে তো। আর দেখা যাচ্ছে এইদিকে রেটা স্ট্রং, এদিকে রেটা উইক, তাহলে কোন রেটা জিতবে? এটা। তাহলে পার্টিকেলটা ধাক্কাতে হবে এইদিকে, মাঝখানের দিকে, যখন ওদিকে চলে যাবে তখন এটা ঘুরে যাবে, তাহলে পার্টিকেলটা ধাক্কাতে হবে এদিকে। তাহলে জিনিসটা দেখতে অনেকটা একটা স্প্রিং এ লাগানো বলের মতো। স্প্রিংটা হচ্ছে এই যে ট্র্যাকটা যেটা আমি তৈরি করছি, তার যে স্টিফনেস বলে, সেইটা একটা স্প্রিং এর স্টিফনেসের সঙ্গে এক। যত কড়া স্টিফনেস, স্প্রিংটা যত শক্ত হবে, তত ভাইব্রেটটা কম করবে, আটকে যাবে। ঠিক আছে, এবার এটা কি হয়, বেসিক্যালি এগুলো কি সবগুলো তো ট্র্যাপ, মানে যখন একটা পার্টিকেলকে আমি আটকে দিই, তখন সেটা কিন্তু অনড় হয়ে থাকে না, সেটা কিন্তু টুক 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 করে নড়তে থাকে। কেন বলতো? কারণ ব্রাউনিয়ান মোশন আছে। জিনিসটা দেখতে অনেকটা এরকম, ট্র্যাপের মধ্যে পার্টিকেলটা ছোট ছোট করে ব্রাউনিয়ান মোশন হচ্ছে। এবার ট্র্যাপটা যদি খুব টাইট হয়, মানে এই যে দেয়ালটা, আলোর যে দেয়ালটা হচ্ছে, দেয়ালের মধ্যে পার্টিকেল ধরে বসে গেছে, দেয়ালটা স্ট্রং হলে এইটা ছোট হবে, এই মোশনটা ছোট হবে। আর যদি দেয়ালটা অনেক চওড়া হয়, তাহলে পার্টিকেলটা অনেক বেশি ঘুরবে। তাহলে আমি যদি পার্টিকেলটাকে এই মোশনটা মারতে পারি, তাহলে আমি বুঝতে পারবো যে দেয়ালটা আদৌ এরকম মানে শার্প,
নাকি দেয়ালটা এরকম ঢালু, এরকম টাইপ। তাহলে আমি ট্র্যাকটা কিরকম সেটা আমি বুঝতে পারবো। এবার এইটা করতে গেলে যেটা করে, এই এখান থেকে যে বিচ্ছুরিত আলোটা আছে সেটাকে একটা ডিটেক্টর দিয়ে মাপতে হবে। এইবারে আমি আমাদের একটা কাহিনী করি। ওই ডিটেক্টরটা একটু সহজ ব্যাপার নয়, ওটা বিদেশ থেকে আলাদা আলাদা হয়। আমাদের দেশে খুব একটা হতো না। আমি 2010-এর কথা বলছি, 15 বছর আগে। ওই সময় ওই ডিটেক্টর, আমাদের সব ট্র্যাক্টর হয়ে গেছে ডিটেক্টর নিয়ে। এবার আমাদের পারচেজ ডিপার্টমেন্ট বলছে যে হ্যাঁ হ্যাঁ স্যার ডিটেক্টর আসছে। আসেই না সত্য করে বলে ভাই হচ্ছে নাকি। তাতে একজন ফাইনালি কাঁচু মাছু মুখে বললো স্যার অর্ডারটা হারিয়ে গেছে। মানে তুই পাগল, তুই 6 মাস আগে যদি হারিয়ে গেছে কি? বললো স্যার আপনি ওটা দিয়েছিলেন, তারপর যে কি হয়ে গেল, এত অর্ডার আছে তো ওটা কোথায় খুঁজে পাচ্ছি না। মানে তা কি করবো আমি? স্যার আরেকটা অর্ডার করবেন। কতক্ষণ লাগবে? স্যার আরো 6 মাস লাগবে। মানে মামার বাড়ি লাগতো, আমি 6 মাস ধরে আমার ছাত্রটা 1 বছরের এমএসসি করছে, 1 বছর বুঝেছে কি করবে, 6 মাস ধরে কি আঙুল চুষবে? স্যার কি করা যাবে, স্যার কি করবো, স্যার আরেকটা কিছু প্রবলেম দিয়ে দিন না। প্রবলেম দিল মানে মোয়া আর কি, টক করে ছিপবো আর প্রবলেম। হ্যাঁ, সেই সময় কি হলো, আচ্ছা যেটা করতে হবে ফর এক্সাম্পল এই যে এটা টুইটার দিয়ে করা যায়, এটা কি বলো তো, এটা বেসিক্যালি একটা যেটা বলা যায় এটা একটা মোটর প্রোটিন, যে আমরা হাত মারি না, এটা অনেকগুলো মোটর প্রোটিন বেসিক্যালি একসঙ্গে কাজ করে। এবার সেইগুলো এক ধরনের বায়োলজিক্যাল একটা সিস্টেম আছে, তার যে প্রোটিনগুলো যে আমি হাত ছিটতে দিয়ে করছি, এই প্রোটিনগুলো অ্যাকচুয়ালি হাঁটে, নিজেরাই হাঁটে। হ্যাঁ, এই এই যে হাঁটাটা, এটা আমি অ্যাকচুয়ালি টুইজার দিয়ে দেখতে পারতে পারি। কি হবে, কারণ আমি একটা পিককে ধরবো, সেই পিকটাকে আবার একটা ছোট্ট করবো, সেই পিকটা অ্যাকচুয়ালি এটার সঙ্গে মোটর প্রোটিনের সঙ্গে অ্যাটাচ হবে, আর এই প্রোটিন যত বেশ দুলতে দুলতে হাঁটবে, আমি ওই পিকটার ঘোড়াটা দেখে আমি বলে দিতে পারবো যে এটাকে বলে হ্যাঁ এই যে পিকটা অ্যাকচুয়ালি হাঁটছে। এটা কত স্কেল, কিন্তু ন্যানোমিটার স্কেলে হচ্ছে সবকিছু, ন্যানোমিটার স্কেলে সবকিছু ধরা যাচ্ছে, বুঝতে পারা যাচ্ছে। এটাকে বলে কাইনেসিন, অ্যাক্টিন, এগুলো সব প্রোটিন হয় যেগুলো আমাদের শরীরের মধ্যে আছে এবং যেগুলো মাসকুলার মোশনের জন্য যেগুলো দায়ী। এইবার আরেকটা জিনিস, এটা একটা মেশিন, ছোট্ট একটা মেশিন যেটা ট্র্যাক করা আছে, এই জায়গাটাতে জলের মধ্যে আছে, এই জায়গাটা ট্র্যাক করা আছে, আর এই জায়গাটা এটা একটা অদ্ভুত যন্ত্রের মতো, লিভারের মতো জিনিস। এটাকে নিয়ে ও জাস্ট আলোটাকে এইভাবে নাড়াচ্ছে, ও এখানে আসছে। এবার এটা দিয়ে কি মাপছে বলতো, জলের ভিসকসিটি। কারণ এইটা যদি জলের ভিসকসিটি বেশি হয়, তাহলে এইটা এদিকে আনতে আমার যতটা পরিশ্রম হবে, সেটা যদি কম হয় তাহলে ওয়ার্ক ডানটা কম হবে। এগুলো থেকে আমি অ্যাকচুয়ালি জলের মাইক্রোস্কোপিক লেভেলে ভিসকসিটি বুঝতে পারি। শুভজিৎকে জিজ্ঞেস করো, এগুলো অনেক করেছে, ঠিক আছে, এটা করেনি কিন্তু কাছাকাছি জিনিস করেছে। আচ্ছা, এবার যেটা বলছিলাম যে গল্পটা আচ্ছা এইটা তো আরেকটা, এটা আমি আসছি পরে, এটা আমি একটু বলবো, এটা আমাদেরই কাজ, আমি বলবো পরে। যেটা আমি বললাম সব ক্যালিব্রেশন করতে যেটা লাগে, ডিটেক্টর লাগে বলেছিলাম না, ডিটেক্টর পাঠ্যচক্র হারিয়ে গেল, তারপর কি হলো, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। কে শুনেছে? সবাই শুনেছে তো? এটা কি? হ্যাঁ, 2 in 1, এখনকার দিনে পাওয়া যায় না, সব হাওয়া হয়ে গেছে। আমাদের ছোটবেলায় খুব সুন্দর সবাই, আমি আমার কাছে আমার বাড়িতেই একটা ছিল না, সেটা দান হয়ে গেছে। কেন দান হয়েছে বলো তো? রাত্রি 1টার সময় আমার একটি ছাত্র, তখন দুজন অরিজিৎ বলে একটি ছিল, যে আপাতত এসে বসে আছে, রঞ্জিত তো ও আমাকে ফোন করলো, স্যার সলিউশন পাওয়া গেছে। কি না, এই বস্তুটার মধ্যে একটা জিনিস থাকে যেটাকে বললাম ডিটেক্টর, কোয়াড্রান্ট ফ্লো ডিটেক্টর, সেটা এটার মধ্যে আছে। হ্যাঁ, সিডি ডিভিডি সবাই জানে তো, ওই ডিভিডিটা রিড হয় কি করে কেউ জানে? সিডি প্লেয়ারের মধ্যে ওই লেজার আছে, ওই ডিভিডির মধ্যে গ্রেটিং থাকে, ওই গ্রেটিং এর মধ্যে ইনফরমেশনটা থাকে, ওই গ্রেটিংটা রিড আউট ওই লেজার দিয়ে হয়। এবার ওই লেজারটা যখন গ্রেটিং এর উপর পড়ে, সিডির উপর পড়ে, তখন যে ডিফ্র্যাকশন হয়, সেই প্যাটার্নটা পরে হচ্ছে এই ডিটেক্টরটা। অরিজিৎ বললো, স্যার এইটা তো আমাদের কিউপিটি। আরে তোমার ঠিক কি করা যায়? তখন বললো, স্যার আমি ইলেকট্রনিক্সের দোকানে যাচ্ছি, এখন ধরে 1টা বাজে,
না না এখন যাবো না, কালকে সকালে যাবো। ওখানে গিয়ে ওদের কাছে তো সব সিডি গুলো রিপেয়ারের জন্য থাকে, এবার রিপেয়ারের সাথে খারাপ হয় রেজাল্টটা, ডিটেক্টরটা ঠিক থাকে, একদম 100% ঠিক। চলো কালকে আমরা যাই। আমরা গিয়ে বললাম যে আপনাদের খারাপ হয়ে যায় হেড আছে, সে আমাদেরকে অবাক হয়ে তাকে বললো মানে সিডি খারাপ হয়ে গেছে এরকম আছে কি? বললো, হ্যাঁ আছে, দিন দিন দিন। সে পুরো পাগল সায়েন্টিস্টটা পাগল হয়, এটা মানে আরো সম্পূর্ণ। তো যাকে দিন না কত দাম নেবো? তো দাম ছাড় নিন নিন আর কি, দাম আর কি। আমরা গোটা মাছের পেয়ে গেলাম, ওটার দাম ছিল হচ্ছে 2 লাখ টাকা, যেটা আমি অর্ডার করেছিলাম। এবার আমরা ল্যাবে নিয়ে এলাম, এবারে সুন্দর করে খুললাম, খুলে দেখে নিলাম যে চাইনিজ কোম্পানির তৈরি, তার পুরো স্পেসশিটটা নেটে আছে এবং আমাদের কিউপিটি বিনা পয়সা। এবং সেটাই আমার ল্যাব থেকে পাবলিশড ফার্স্ট পেপার, রিভিউ অফ সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টস, যেটা বেশ ভালো একটা ইয়ে, যারা সবাই অ্যাকনলেজ করেছিল যে বাবা এটা তো বেশ ভালো হয়েছে। কিন্তু জাস্ট আমার যদি ওই কিউপিটি চলে আসতো তাহলে কিন্তু আমার এই পেপারটা হতো না। এটাই হচ্ছে ভারতে থাকার খারাপ না ভালো, কোনটা আমি জানি না, তোমরা নিজেরা বিচার করো। সেকেন্ড যেটা বলছিলাম, আরেকটা সেকেন্ড সাপ্লাই যেটা দিয়ে কাজটা শেষ করবো, সেটা হচ্ছে যে আমার প্রথম পিএইচডি ছাত্র যে, সে বেসিক্যালি কাজ করছিল কিছু মানে কিছু কলয়েডাল কেমিস্ট্রি কিছু জিনিস। আমাদের তো আইজারে কোলাবোরেশন খুব ভালো করে হচ্ছে, আর ছোট জায়গা তো চাকে দেখে আটটা বলে চলো এটা করে দেখা যায়, এরকমই ব্যাপার। আমাদের একজন কেমিস্ট্রি করি, সে বললো যে আমার কিছু মলিকিউল আছে, মলিকিউলদের মেমারি আছে। মেমারি মানে কি? আমি যদি সেটাকে ডিফর্ম করে দিই এবং করে যদি আমি যেটা দিয়ে ডিফর্ম করছিলাম ওটা যদি আমি সরিয়ে দিই তাহলে সেটা আগের শেপে ফিরে যায়। এটাকে বলে শেপ মেমোরি। মানে আমি যদি পার্টিকেলটাকে এটা যদি আমি সেটাকে একটা আঘাত করি তো সেটা একটু ভেঙে গেলে হবে না, যদি ডিফর্মড হয়ে যায় আঘাতটা সরিয়ে সেটা আবার ফিরে আসে। এটা মারাত্মক অ্যাপ্লিকেশন আছে। এবার আমরা সেটা করতে চাইছিলাম। দেখো এটা প্রায় 15-13 বছর আগেকার ভিডিও। এটা শুরু থেকে যদি হ্যাঁ এই বস্তুটাকে আমরা অপটিক্যালি ট্র্যাক করতে চাইছিলাম। আমার ছাত্র এটাকে ট্র্যাক করছে, করে এটা বেঁকে যাচ্ছে, দেখা যাচ্ছে বেঁকে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে এটা কি হচ্ছে, এটা একটা বুদবুদ হচ্ছে। এবং আমার ছাত্রটা 3 দিন পরে আমার কাছে বিরক্ত একটা মুখ নিয়ে বললো, স্যার আমি ছেড়ে দেবো। ছেড়ে দেবো মানে স্যার এটা রাবিশ প্রবলেম দিয়েছে, এটা কিচ্ছু হচ্ছে না। আমি যখনই এটা করতে যাচ্ছি এটা বেঁকে তারপরে বাবল হয়ে যাচ্ছে, আমি বাবল হতচ্ছাটাকে আমি তাড়াতে যাচ্ছি, আমি লেজারটাকে সরাচ্ছি আর বাবলটা ওটা পেছনে চলে যাচ্ছে, কিছুতেই ওটাকে আমি বন্ধ করতে পারছি না। আমি লেজার অফ করলে তবে বাবলটা যায়। আমি বলছি এটা আমার এটার উপরে ছুরি নিয়ে আমি, কারণ তুমি মাইক্রোস্কোপ দেখেছো তো, মাইক্রোস্কোপে একটা স্টেজ থাকে দেখেছো, ওই স্টেজটাকে নাড়ানো যায় দেখেছো, ওই স্টেজটাকে যদি নাড়াই তাহলে লেজারটা এক জায়গায় আছে আর স্টেজটা নড়ছে, তার মানে আসলে হচ্ছে প্রকারান্তরে লেজারটাই নড়ছে। এবার ও বাবলটাকে হাঁটাতে চাইছে, যত হাঁটাচ্ছে বাবল তো যাচ্ছেই না, সে আপন মনে যাচ্ছে লেজারের সঙ্গে এবং কিছুই হচ্ছে না, সে মাথার চুল ছিটছে। এবার ভাই ভাই দেখি কি হচ্ছে। তখন আমি দেখলাম যে অদ্ভুতভাবে আমি দেখলাম একদম এটাই তাই, আমি এরকম করছি বাবল বেরোচ্ছে, যেই বাবলকে আমি নিয়ে যাচ্ছি সে ছড়াতে যাচ্ছি, বাবল যাচ্ছে। কিন্তু আমি তার সময় দেখলাম কিরকম যেন পায়ের ছাপ হয়ে যাচ্ছে, মানে বাবলটা যে পথে গেছিল সেখানে কিরকম দাগ হয়ে যাচ্ছে। আমরা ট্র্যাকটা করি হচ্ছে কভার স্লিপের উপর, কভার স্লিপ জানো তো, মাইক্রোস্কোপ স্লাইড, কভার স্লাইডের মতো একটা ব্যাপার, কিন্তু খুব সরু পাতলা। এবার সেইটার উপর আমরা এক ফোঁটা জল ফেলি, তারপরে পার্টিকেলগুলো ভাসে আর সেটা আলো দিয়ে ফোকাস করা হয়, করে পার্টিকেলগুলো ভাসছে সেগুলো আমরা ধরে ফেলি। এবার দেখছি কভার স্লিপের ওপর একটা কিরকম দাগ হয়ে যাচ্ছে, এটা ভাই এটা আবার কি হলো। সেখান থেকে একটা পুরো রিসার্চ ফিল্ড জন্ম। সেই ফিল্ডটা কি হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে সেই বাবল, এবং এই হচ্ছে ঠিক যেরকম জেট প্লেনের ট্র্যাক হয়, দেখা যাচ্ছে জেট প্লেন যখন যায় পেছনে একটা সাদা ধোঁয়ার মধ্যে হয়ে যায়, সবাই দেখেছো। এইটা হচ্ছে এইটা ঘোরাচ্ছি, এটা করছি, করছি, বাবলটা যাচ্ছে, ঘুরছে, এই যে রাত হয়ে যাচ্ছে। এটা কিন্তু লিথোগ্রাফি। কি হচ্ছে বেসিক্যালি যেটা হচ্ছে, আমার পার্টিকেল যেগুলো দেখলাম যেটা ট্র্যাক করার চেষ্টা করছিল দেখে যাচ্ছিল, ওটা অ্যাবজর্বিং, মানে লেজারের ওয়েভলেটটা অ্যাবজর্বিং। এবার আমি যখন তোমরা দেখেছো যে ম্যাগনিফাইং গ্লাস যদি আমি কাগজে দিই পুড়ে যায়, কাগজ পড়া তো সবাই পুড়িয়েছে, আশা করছি সবাই পুড়িয়েছে, না পড়ালে এক্ষুনি গিয়ে পড়াবো।
কি হয়, ওই আলোটা একটা প্রচন্ড ছোট্ট স্পটে ফোকাস হয়ে যায় এবং সেই স্পটে ইন্টেন্সিটি কি পাওয়ার বাই এরিয়া ভীষণ হাই, যার ফলে ইন্টেন্সিটি এত হাই যে ওটা কাগজের মানে যেটা বলে পোড়ার টেম্পারেচারের ওপরে চলে যায়, ওটা কার্বন বার্নস। এখানে ঠিক তাই হচ্ছে, এত গরম হয়ে যাচ্ছে যে সেখানে একটা ছোট্ট বুদবুদ মানে জলটা হিট করে গিয়ে সেখানে একটা বাবল তৈরি হচ্ছে। কিন্তু সেই বাবলটা, কারণ আমার লেজার স্পটটা 1 মাইক্রন, বাবলটা কিন্তু এটা এমন নয় যে আমি যখন জল গরম করছি সারা আমার যেটা আমার পাত্র সব জায়গায় বাবল হচ্ছে, সেটা কিন্তু নয়, কারণ সেখানে আমি পুরো পাত্রটাকেই গরম করছি। এখানে আমি সারা পাত্র গরম করছি না, আমি একটা জায়গাকে লেজার দিয়ে ফোকাস করছি, সেই জায়গাটা খালি গরম হচ্ছে করে সেখানে একটা বাবল হচ্ছে। সেই বাবলের উৎপত্তি হচ্ছে আমার লেজার এবং সেই লেজারের সঙ্গে আটকে আছে। এইবার কি হচ্ছে, বাবলের এই জায়গাটা ঠান্ডা, এই জায়গাটা গরম, যেখানে লেজার ফোকাস হচ্ছে এই জায়গাটা ঠান্ডা। এবার গরম হলে কি হয়, কোনো জিনিস এক্সপ্যান্ড করে বাড়তে চায়, তাহলে এই জায়গাটা বাবলটা বাড়তে চাইছে, এই জায়গাটা বাবলটা ঠান্ডা বলে একটু স্টিম করতে চাইছে অতি তুলনায়। তাহলে কি হচ্ছে, তাহলে এই জায়গাটাতে বাবলটা জলটাকে ঠেলছে আর এই জায়গাটাতে জলটা ভেতরে আসছে। আর যেহেতু জলটাকেও ঠেলছে, জলের জাস্ট ওই নিউটনের মধ্যে একটা উল্টো স্রোত চলে আসছে। এবার সেই স্রোতের সঙ্গে ওই যে লিকুইডটা আমি নিয়েছিলাম তাতে যা মেটেরিয়াল আছে সমস্ত ভেসে ভেসে চলে এসে জড়ো হচ্ছে বাবলের এই বেসে, সমস্ত এসে জড়ো হচ্ছে এখানে এবং সেগুলো আটকেও যাচ্ছে। সে আটকে যাওয়াটা একটু ব্যাপার, কিন্তু আমি আইজার দেখতে পাচ্ছি। বাবলটা আমার কাছে একটা পেনের মতো, বাবলটা পেনের মতো। বাবলটা ওই টেনে টেনে যেভাবে খুশি হয়ে যায়। শুভজিৎ আমার মনে আছে একটা ঘর এনেছিল, একটা 50,000 টাকার মাইক্রোস্কোপ দিয়ে খেলা ও এটা নিয়ে কাজ করেনি, কিন্তু যখন আবিষ্কার হয়েছিল তখন মায়ের 10 তার পরে এসেছিল। ও আর শুভ্রকলি আরেকজন ওর বন্ধু ব্যাচমেট, তারা দুজনে মিলে একটা বাড়ি দেখেছিল। বাড়িটা কিন্তু 1 মাইক্রন মানে থিকনেস, 10 মাইক্রন এরকম সময় সাইজটা বোঝা হচ্ছে কত। এবার এটা দিয়ে কি করা যায়, এটা হচ্ছে সেই প্রথম পেপার 2013। তারপর এটা দিয়ে কি করা যেতে পারে, হাজার জিনিস করা যেতে পারে। অনেক পদার্থ হয় পলিমার যেগুলো ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ। হ্যাঁ, ফর এক্সাম্পল এলইডি টিভিতে যেগুলো হয় সেখানেও এলইডি বেসিক্যালি ইউ হ্যাভ লিকুইড ক্রিস্টালস, সেটাও একটা অন্যরকমের জিনিস, কিন্তু পলিমার ইলেকট্রনিক্স এখন সাংঘাতিক ব্যাপার। এবার আই ক্যান টেক অ্যাকচুয়ালি পলিমার মেটেরিয়াল এবং সেগুলোকে আমি প্যাটার্ন করে দিয়ে আমি অ্যাকচুয়ালি সার্কিট তৈরি করি। আমি ক্যাটালিসিস করতে পারি, মানে আমি একটা ক্যাটালিসিস সবাই জানো তো, একটা রিয়াকশনকে আমি দ্রুত করে দেওয়া যায়। তাহলে আমি কি করবো, একটা ক্যাটালিসকে প্যাটার্ন করে দেবো, শুধু একটা না, একটা চিপের ওপর একটা মাইক্রো গ্লাস লাইট নিয়ে 10খানা ক্যাটালিসকে প্যাটার্ন করবো, 10টা ডিফারেন্ট রিয়াকশন আমি এইটুকু মতো করতে পারি। দিস ইজ লাইক আ মাইক্রো রিয়াক্টর। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইটা, প্রোটিন। প্রোটিনকে কি আমি প্যাকেট করতে পারি? ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো প্যাকেট করা যায়? কি মনে হয় অসুবিধাটা কি? বাবলটা কিন্তু ভীষণ বড়, 100 ডিগ্রিতে জল ফুটছে, একটাই বাবল। এবার যদি আমি 100 ডিগ্রিতে একটা প্রোটিন নিয়ে আসি, তার কি হবে? প্রোটিন ভাজা হয়ে যাবে, ব্যাকটেরিয়া ভাজা, ভাইরাস ভাজা, সব হয়ে যাবে। তাই হবে, যদি হতো তাহলে আমি কেন বলছি, কিন্তু বলতাম না। সুতরাং একটা মেথডে ভাজাটা আটকানো যেতে পারে এবং সেই মেথডটা বেসিক্যালি আমরা আবার বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে করে বার করেছি। যদি আমরা ছোট বাবল ইউজ করি এবং খুব দ্রুত বাবলটাকে পরিচালনা করি, তাহলে প্রোটিনটা সব খাওয়ার সময় পায় না। জাস্ট ছ্যাঁকা খাওয়া, চুপ করে চলে গেল, ছ্যাঁকাতে আমার আঙুলটা পুরো না, ব্যথা লাগলো। তো প্রোটিনটা হচ্ছে একটু ব্যথা লাগে, কিন্তু সে মরে না। সুতরাং যেটা হয়, এই ব্যাকটেরিয়া প্যাটার্ন হয়ে গেছে, ভাইরাস সেও প্যাটার্ন হয়ে গেছে। ব্লাড গ্রুপ সেন্সার, এটা আমার ছাত্রের রক্ত। রিসার্চ করতে গেলে ঘাম, রক্ত সব লাগে, ঠিক আছে? ঘাম, রক্ত, শ্রম, আছে না? ব্লাড সোয়েট এন্ড টিয়ার, সরি কান্না, ব্লাড সোয়েট এন্ড টিয়ার্স, একদম রক্তটা না করতেছে। কিন্তু অ্যাকচুয়ালি এইটা যেটা করা হয়েছিল যে বিভিন্ন আমার যে এবি এগুলো সব এবি হয় তো মূলত দুটোটাই, তার অ্যান্টিবডিকে প্যাটার্ন করা হয়েছিল। সুতরাং আমার যদি এ থাকে, এ রক্ত হলে আমার বি অ্যান্টিজেন, সুতরাং এটা ক্লট করে গেছে, এটা ক্লট করে গেছে, এটা ক্লট করেনি। সুতরাং যার যে রক্ত দিয়েছিল তার এই ব্লাড, এটা ছিল এ।
ব্লাড গ্রুপ সেন্সার আমি ল্যাবে বানিয়েছি। হ্যাঁ, ফাইনালি ভবিষ্যতের কি চিন্তা? র্যাট কিট সবাই দেখেছো, ওই একটা ডান্ডা দুটো ডান্ডা, আমাদের ইচ্ছে হচ্ছে 10টা ডান্ডা বানাবো। মানে একটাই চিপে আমি একসঙ্গে ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গি, আরো ভাবুকি অসুখ হয় সব কটা আমি একটাই ডায়াগনস্টিক্স একটা ছোট্ট চিপে আমি বলে দিতে পারি। এটা আমাদের স্বপ্ন। কারণ এরকম একটা জায়গাতে আমি করতে পারি, এরকম একটা বানাতে পারি যেখানে এই এক একটা চ্যানেল আছে, এই এক একটা চ্যানেলে আমি অ্যান্টিবডি কোড করবো প্রোটিনগুলোকে, আর তারপর আমার যে পেশেন্ট তার থুতু বা রক্ত এখান দিয়ে যাবে, করে একটা অসমোসিস এদিকে যাবে, যে অসুখটা সেই অসুখটা চলে যাবে, লাল হয়ে যাবে। এটা একটা বড় বিশাল অ্যাপ্লিকেশন আছে। আমরা চেষ্টা করছি, অ্যাকচুয়ালি আমার ছাত্র পিএইচডির কাছ থেকে গ্রান্টও পেয়েছে একটু, এসব ও বানাচ্ছে হচ্ছে কি বলতো, জলের আর্সেনিক সেন্সার। আর্সেনিক দূষণ, ফ্লোরাইড দূষণ, আর্সেনিক দূষণ বিরাট সমস্যা। তো এইভাবে আর্সেনিকের একটা, যেটা আর্সেনিক রিয়াক্ট করলে একটা কেমিক্যাল যেটা রং বদলাবে, সেটাকেও প্যাটার্ন করছে। প্যাটার্ন করে ওই চিপটাকে জলের মধ্যে ঢুকিয়ে দেবো, দিয়ে দিলে যদি লাল হয় তাহলে আর্সেনিক আছে, লাল না আর্সেনিক নেই, কমই হবে, লালই হবে, মুসলিম ফাইনালি শেষ করছি। আইজার কলকাতা নাম শুনেছে কে কেউ? মানে নাম শুনেনি অনেক ভালো। এখান থেকে অনেকটাই সময় লাগে, কিন্তু সেখানে গেলে সুইমিং পুল আছে, সুইমিং পুল সাঁতার কাটতে পারে, পড়াশোনা ছাড়া অ্যাকচুয়াল জলেও সাঁতার কাটতে পারে। ঠিক আছে, এখানে ব্যাপারটা হচ্ছে এটা মেন, এটা কলেজে থাকলে তোমাদের কাছে ইউজফুল নয়, এটা দারুণ ব্যাপার। এখান থেকেই তোমাদের মাস্টার মশাই বেরিয়েছিল, পিএইচডি, বিএসসি করে ঢোকে, তারপর পিএইচডি আছে। আমরা জিনিস এমএস বাই রিসার্চ, এটা টিপিক্যালি যারা সায়েন্স পড়ে না তার জন্য হয়। আর ভালো জায়গা, প্রচন্ড ভালো জায়গা। সুবজিৎ স্যারকে দেখি বুঝছো, অনেক ভালো ভালো জায়গায় সবাই ফ্যাকাল্টি হয়। 5 জন কোম্পানি খুলেছে, বড় বড় $1 মিলিয়ন কোম্পানি খুলেছে, $1 মিলিয়ন কোম্পানি খুলেছে। তারপরে সব প্রাইস পেয়েছে, বড় বড় জায়গায় পিএইচডি করতে যাচ্ছে, সব ব্যাপক ইনস্টাল সব জায়গায় পিএমআর এর বলে একটা ফেলোশিপ আছে, অনেক টাকা পাওয়া যায়, সেটাও আইজার থেকে প্রত্যেক বছর পায়, সব সিএসআর পায়। এইটা আমি একটু করতে চাইছিলাম। স্টার্টআপ দিয়ে বললাম রাইস ফাউন্ডেশন, রিসার্চ ইনোভেশন অ্যান্ড সাইন্টিফিক এন্টারপ্রেনারশিপ ফাউন্ডেশন আইজারে তৈরি হয়েছে। আমি ওয়ান অফ দ্য ফাউন্ডিং ডিরেক্টরস। এটা খুব ভালো। যদি কোনো আইডিয়া থাকে, যদি মনে হয় যে এটা করে আমি মানুষের উপকার করতে পারি, একটা জিনিস, একটা আমি যন্ত্র বানাতে চাই, একটা জিনিস বানাতে চাই যেটা মানুষ কাজে লাগাতে পারে, একদম সুজিতকে বললেই যোগাযোগ করিয়ে দেবে। ঠিক আছে, এখানেই এইটা সায়েন্স প্লাস বিজনেস, সাকসেস উইথ হ্যাপিনেস। আর একটা যেটা জিনিস, এটা কি সবাই জানে তো? জানে তো? ব্ল্যাক হোলের ইমেজ, এই যে বিস্ময় জাগে এটা দেখে, সেই বিস্ময় কিন্তু বিজ্ঞান থেকে কিন্তু সম্ভব। আরেকটা যেটা বলবো, প্রথমেই যদি শুরু করেছিলাম অর্থ বনাম আনন্দ, আমি বলেছিলাম আমি একজনকে চিনি এখানে যে অর্থ তুলনায় আনন্দকে ভালো থাকাকে বেছে নিয়েছে, সে হচ্ছে সুরজিৎ। কারণ ও 2 বছর ধরে পিএইচডি, 2 বছর ধরে জার্মানিতে ছিল, পোস্ট ডক করেছে। তারপরে ও অনেক জায়গায় হয়তো অ্যাপ্লাই করতে পারছে, কিন্তু সেটা না করে যেটা করেছে তার জন্য আমি গর্বিত। কারণ আমি প্রত্যেক স্টুডেন্টকে একবার বলেছি, আমার মতো প্রফেসর দেশে অনেক আছে, আমি হয়তো একটা শুভজিৎ তৈরি করতে পারি, কিন্তু শুভজিৎ যেটা করছে সেটা দিয়েও 50টা শুভজিৎ তৈরি করতে পারে। সেদিক থেকে কৃতিত্ব অনেক বেশি। কারণ ভারতবর্ষের যেটা সমস্যা আপাতত, সেটা হচ্ছে চিন্তা করার লোকের বড়ই অভাব। মানুষ চিন্তা করতে চায় না, অসুবিধাটা হয়ে যাচ্ছে স্কুলে এবং কলেজে। এই জায়গাটা যদি আমাদের যারা উচ্চশিক্ষিতরা, তারা যদি এই জায়গাটাতে হাত না দেয়, তাহলে ভারতের ভবিষ্যৎ অন্ধকার। এবং ও যে ডিসাইড করেছে যে ও এইসব এইসব জায়গায় চেষ্টা করতেই পারত, সেটা না করে গান্ধীরাজ কলেজে এসে ও তোমাদের সঙ্গে জার্নিটাতে যে ও বেছেছে, এটা যদি আরো অনেকে করতে পারে, আশা করছি করতে পারবে হয়তো, এবং তাহলে দেশের অনেক উপকার।
অনেক উপকার হবে। এই ইন্ডিয়া বিশ্বগুরু ইত্যাদি এটা হওয়ার জন্য এটাই দরকার। ঠিক আছে, থ্যাংক ইউ। So, অসংখ্য ধন্যবাদ for this absorbing talk. Now, any question? I think there will be many questions from students. এবার তো ঠান্ডা Any question? স্যার আমি জিজ্ঞেস করছিলাম যে ব্ল্যাক হোলের ক্ষেত্রে যে অত্যন্ত গ্র্যাভিটি কারণে সব কিছু ভিতর দিকে চলে যায়, কিন্তু হোয়াইট হোলের ক্ষেত্রে কেন সব কিছু বেরিয়ে যায়? ব্ল্যাক হোলে যেমন গ্র্যাভিটির কারণে সব কিছু মানে ভিতর দিকে চলে যায়, কিন্তু হোয়াইট হোলের কারণে কেন সব কিছু বেরিয়ে যায়? ওয়ার্মহোলের সাথে ওয়ার্মহোল হয় মানে সেটা ওরা একটা কনসেপ্ট, ওরা অঙ্ক কষে বলেছে যে এরকম থাকার সম্ভাবনা ম্যাথমেটিক্যালি পসিবল। এবার ওয়ার্মহোলটা ওই সব সায়েন্স ফিকশন অ্যাভেঞ্জার ইত্যাদি ওইসবে সার্চ করে আমি ওয়ার্মহোল দিকে গিয়ে একটা সময় থেকে আরেক সময় চলে গেলাম, ওগুলো সব ফিকশন। ওটা এক্সপেরিমেন্টালি একদমই ওয়ার্মহোল একটা তাত্ত্বিক একটা কনসেপ্ট, এটা অঙ্ক কষে দেখেছে যে So, it is actually theoretical. মানে অঙ্ক করে তুমি অবজার্ভ করা, যেমন ব্ল্যাক হোল যেরকম এখন মনে করো যে দেখা যাচ্ছে, যদি এটা এখন ওইরকম ভাবে তোলা ছবি। ইনফ্যাক্ট বিগ ব্যাং এর এক্সপেরিমেন্টাল এভিডেন্স এর নেই তা নয়, মানে এক্সপেরিমেন্টাল এক্সট্রা যে এগুলো যে প্রেডিকশন গুলো করে সেগুলো কি বিগ ব্যাং থেকে সাপোর্ট আছে না? স্যার আচ্ছা বলছিলাম যে আপনি যে এটা বললেন যে রিসার্চটা ডিজিজ ডিটেকশনের ক্ষেত্রে কাজে লাগছে, ডিজিজটা কি কিওর করার ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন আছে? আপাতত নয় না, মানে ওটাতে ধরো মানে দেখো কিওর মানে তুমি যদি ড্রাগ খাবো তাহলে ড্রাগের ক্ষেত্রে একটু ড্রাগ ডিসকাভারিতে হেল্প করবে না, ড্রাগ ট্রান্সপোর্টে মানে ধরো টার্গেটের ডেলিভারিটা সেইটাই প্রিন্সিপাল বাবল দিয়ে করে। মানে তুমি বাবলে অ্যাকচুয়ালি একটা পোস্ট করে দিলে ড্রাগ করে সেটাকে কায়দা করে আলো দিয়ে বা কিছু একটা অ্যাকুস্টিক ওয়েভ দিয়ে সাউন্ড ওয়েভ দিয়ে সেটা তোমাদের মধ্যে নিয়ে যাওয়া যায়। ফর এক্সাম্পল হার্টে যখন তোমার ওই বেলুন ঢুকায় না অ্যাঞ্জিওপ্লাস্টিক সেটটা করে, সেটা কিন্তু বেসিক্যালি হলো গাইডেড একটা বেলুন, সেটার জায়গায় সেখানটা তোমার গাইডটা আটকে গেছে, সেখানে বেলুনটা এক্সপ্যান্ড। সুতরাং বাবল থেকে এই মেথডে নয় কিন্তু অন্যভাবে তুমি অ্যাকচুয়ালি নির্দিষ্ট করতে পারো সাম কাইন্ড অফ টার্গেটেড ড্রাগ, এটা তোমার যে ইনফেকশন যেখানে আছে হয়তো ইভেন ক্যান্সার আছে সেখানে গিয়ে স্পেসিফিক্যালি বাইট করে সেটা হচ্ছে। থ্যাংক ইউ স্যার। বলছি এআই নিয়ে কিছু বলুন, সুবিধা অসুবিধা। এআই নিয়ে হোমওয়ার্ক করলে হোমওয়ার্ক ছাড়া এআই দিয়ে দেখো এআই ফাইনালি এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে তুমি যদি বুঝতে চাও সেটা কি বোঝাভাবে ভাবলে একটা বাচ্চা শিশু সে যখন ভূমিষ্ঠ হয় তাকে তুমি যদি নির্জন একটা দ্বীপে রেখে দাও তাহলে সে কিন্তু মানুষ কি হবে, সে কিন্তু মানুষ শিখবে শিখবে না, তাই তো? সে তাও সে তার মধ্যে অ্যাকচুয়ালি বোধ আছে, সে হয়তো আগুন জানে না কিন্তু বাই চান্স যদি কোথাও একটা মানে ওয়াচ করে কোথাও একটা কিছু ধরে ধরে যায় আগুন দেখে সে ছুটে যাবে, ছুটে গিয়ে প্রচন্ড ছেঁকা খাবে, কে বুঝবে যে এখানে দেওয়া যাবে না, হাত দেওয়া যাবে না। সুতরাং মানুষও ফাইনালি আমাদের যে বুদ্ধি সেগুলা সেগুলো লার্নিং দিয়েই হয়। আমরা যেটা করি আমাদের ছোটবেলা থেকে যখন বড় হই আমাদের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতাগুলো থেকে আমাদের একটা ট্রেনিং হয়, সেই ট্রেনিং থেকে কিন্তু আমরা যেটা করতে পারি আমরা একটা কিভাবে ট্রেনিং হলে একটা জিনিস জানলে প্লাস আরেকটা জিনিস জানলে এবার দুটোর মধ্যে যে কমন ব্যাপারগুলো সেই যোগসূত্রটা করার ক্ষমতা আমাদের ব্রেনে আছে।
আমি তোমাকে একটা জিনিস শেখালাম 2 আর 2 4 হয়, তুমি 4 আর 2 6 হয়, সেটা তুমি হয়তো বলে দিতে পারবে যদি তুমি 1 থেকে 10 করে জানো। তুমি জানো যে 2 বাড়ালে তুমি এক্সটেন্ড হয়ে যাবে, আমাকে ওটা তোমায় শেখাতে হবে না, আমার এখানে তোমায় শেখাতে হবে অ্যাডিশন টেকনিক। এআই হচ্ছে সিমিলার। এআই একটা সফটওয়্যার যেটাকে একটা ট্রেনিং দেওয়া হয়, যে একটা প্রবলেম দেওয়া হচ্ছে, তোমার 50টা সলিউশন আছে, এবার ও প্রবলেমটা ক্ষেত্রে বিভিন্ন সলিউশন দিতে থাকে, করে যেটা দেখে যে এই প্রবলেমটা এই সলিউশনটা দিয়ে বেস হয়, তখন ও বুঝে যায় যে এইরকম সমস্ত প্রবলেম এই সলিউশনটি কাজ করে। এবার আমরা যে কানেকশনটা করতে পারি এই সফটওয়্যারেও এমন ভাবে ব্যাপারটা লেখা আছে সেটা ফিডব্যাক টাইপের, যে আমি একটা জিনিস আছে এটা প্রবলেম দেয়া করতে বললাম, তার পদ্ধতিগুলো অনেক আছে, কোনটা বেস্ট পদ্ধতি সেটা বোঝার ক্ষমতা তাদের আছে। সুতরাং এআই অ্যাকচুয়ালি আমাদের যে ইন্টেলিজেন্সটা যেভাবে কাজ করে, এআই ঠিক সেভাবেই কাজ করে। এবার কিসে কাজে লাগাতে পারো সেটা তুমি যদি জিজ্ঞেস করো, তাহলে তোমার ইন্টেলিজেন্সের কি কোনো সীমানা আছে? এআই কিন্তু একটাই ব্যাপার, এখন অবধি এআই নিজেকে লিখতে পারে না। আমি একটা কোড করবো, সেই কোডেই এআই চলবে। এবার যদি এমন হয় যে এআই একটা প্রোগ্রাম আর একটা প্রোগ্রামকে জন্ম দিতে পারলো, তাহলে আমাদের ভবিষ্যতে একটু কারণ সেটা আমাদের মতো মোটামুটি ইন্ট্রোডাকশন ব্যাপারটাও সে যদি জেনে নিতে পারে, তাহলে তার ফাইনালি হিউম্যান ইন্টারভেনশন দরকারই না হয়, সে জায়গাটাতে হয়তো। এবং এখানেই কিন্তু দেখো আমাদের যেটা পক্ষে আছে সেটা হচ্ছে আমাদের এই 3.5 কোটি বছরের এভলিউশন। কারণ আমরা তো ফাইনালি একটা এককোষী যে যা জীব হয়েছিল, সেই এককোষী জীব থেকেই তো ফাইনালি এখানে দাঁড়িয়েছি, এই কোটি কোটি অযুত কোটি কোষ করতে তৈরি হয়েছে, এবং সেইটা একটা আছে আমাদের। কারণ আমরা আউট অফ দ্য বক্স এগুলো মানে হয়তো এআই ভেবেই উঠতে পারবে না যে এরকম সলিউশন হতে পারে, সেটা হয়তো আমরা ভাবতে পারি। কারণ আমরা অনেক কিছু চেষ্টা করতে পারি, যেটা এই জন্য হয় যে ধরো দাবা খেলায় কিছু সুপার কম্পিউটারের সঙ্গে দাবা খেলে, সেখানে মানুষ অনেক সময় সুপার কম্পিউটারকে হারিয়ে দিয়েছে, কারণ মানুষ এমন চাল নিয়েছে যে ও ভাবছে এই কি চাল, এটা হয় না, এটা ভুল চাল করে, এবার সেই চালে ও কাউন্টার চাল ভাবতে গিয়ে এতগুলো চাল হয়ে গিয়ে ও হ্যাং করে গেছে। কিন্তু মুশকিল হচ্ছে এখন আর পারে না, এখন উল্টে এআই এর বিগ থট সে ফার্স্টে সুপার কম্পিউটারকে এইভাবে হারিয়ে দিয়েছে। বিগ থট সুপার কম্পিউটারের সঙ্গে দাবা খেলার সময় এরকমই এমন একটা ভুল ভাত চাল বেছে দিয়েছে, পরপর ভুল চাল, তথাকথিত ভুল চাল, মানে হারবে না, মানে সঙ্গে সঙ্গে মাথা হবে না, কিন্তু খুব অদ্ভুত চাল, যেটা ওই সুপার কম্পিউটার তার কাউন্টার চাল থেকে 4 নম্বর দ্বারা সে হ্যাং হয়ে গেছে। সো এআই অ্যাকচুয়ালি আমাদেরই তথ্য, কিন্তু আমরা তার উদ্ভাবক। এবার উদ্ভাবনাটা যদি না থাকে আর তখন কি হবে সেটা আমি বলতে পারবো, তখন সমূহ সর্বনাশ হতে পারে। আর another question? স্যার আপনি যে বললেন যে ডিজিজ ডিটেকটিভ আপনারা বানাচ্ছেন, তো ফিউচারে আমাদের কাছে এটা কবে পৌঁছাতে পারে? আপাতত আমরা মজার ব্যাপার, আমরা একটা ক্যাপিলারি টিউব দেখেছো, ক্যাপিলারি করে দিয়ে কেমিস্ট্রিতে স্যাম্পল তুলে ওই ক্যাপিলারির মধ্যে পার্ট করতে পেরেছি। এবার ক্যাপিলারিটা খুব সস্তা, কারণ ওটার সমস্যা হচ্ছে মানুষের কাছে পৌঁছে দিলে দাম কমাতে হবে, আবার ওটা একটা মাইক্রোস্কোপের তো অনেক দাম। আমাদের একটা টার্গেট তো থাকতে চাইতে একটা মানে একটুখানি মানে ডিপ্লোম্যাটিক আনসার দিতে হবে। আমার ধারণা একটা প্রোটোটাইপ হয়তো আমরা ধরো 1 বছরের মধ্যে প্রোটোটাইপ করছে, এবার প্রোটোটাইপ থেকে ওটা মার্কেটে আসার যে রাস্তাটা সেটা একটা দীর্ঘ পথ আছে। সেই পথটা আমি যদি এখানে বলছি ইনকিউবেশনের টপিকে আসি তাহলে আমি বলতে পারি। টিপিক্যালি এটা কারণ যে কোনো ডায়াগনস্টিক্সের ক্ষেত্রে অ্যাপ্রুভাল আলাদা আলাদা, এই অ্যাপ্রুভাল করতে 5 থেকে 10 বছর থেকে 25 বছর লাগতে পারে। কিন্তু যদি এটা ওষুধ হয়, যেহেতু ডায়াগনস্টিক হয়তো অ্যাপ্রুভাল হয়তো 7 বছরই করা যেতে পারে। মেবি আমাকে 10 বছর যদি ঠিকঠাক করে এগুলো করতে পারি। আরেকবার ধন্যবাদ স্যার। আর না হয়
to call upon Dr. Soma Datta, Principal of Kandiraj College and Head of the Department of Physics, Dr. Abhijit Datta, to felicitate Professor.